ইতিমধ্যে প্রায় 20 জন হয়ে গেছে। তো অপেক্ষার প্রহর আর গুনতে পারছি না, তাই আমরা শুরু করতে চাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছেন সৈয়দ ইফতেখার। তিনি একজন টিভি জার্নালিস্ট, পাশাপাশি তিনি লেখা লেখেন, কবিতা লেখেন, গদ্য লেখেন এবং তিনি এক সময় সময় টেলিভিশনে ছিলেন দীর্ঘদিন, ইন্টারন্যাশনাল ডেস্কে ছিলেন, পাশাপাশি নিউজ ব্রডকাস্টার হিসেবে কাজ করেছে, প্রতিনিয়ত লাইভ করা। তারপর হচ্ছে যে তাকে অনেকে দেখে আপনারা সময়ের পর্দায়। তো আমরা অনেক সৌভাগ্যবান যে ইফতেখার ভাইকে পেয়েছি। তিনিও নিয়মিত ক্লাস নিয়ে থাকেন বিভিন্ন অর্গানাইজেশন। তো ইফতেখার ভাই, আপনি কেমন আছেন? আহ অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। অনেক বড় একটা বিস্তৃতি সূচনা দিলেন। ততটা আসলে আমি সেরকম নই আসলে, ততটা যতটুকু আপনি বললেন। তো ভালো আছি আসলে। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আপনিও ভালো আছেন। জি জি, আমরা অনেক ভালো আছি। আর আপনাকে পেয়েও আমরা আরো সৌভাগ্যবান এবং আমাদের আরো বেশি ভালো লাগছে। তো আজকের সেশনটি ছিল হচ্ছে যে নিউজ রিপোর্টিং। মূলত হচ্ছে যে আসলে সংবাদ লেখার উপকরণ কি এবং পত্রিকার সাংবাদিকতা এবং টেলিভিশনের সাংবাদিকতার যে পার্থক্য, এই খুঁটিনাটি আজকে আমরা আপনার কাছ থেকে জানবো। ঠিক আছে, আমাকে তো তো সবাই শুনতে পাচ্ছেন? আপনি অনুগ্রহ করে শুরু করুন। জি, সবাই তো আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, তাই তো? জি, আপনাকে শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। শুরুতেই যদি বলি, আমি আসলে এখানে যারা পার্টিসিপেন্টস আছেন তাদের সম্পর্কে তো জানা হয়নি, বা তারা আসলে কে কোন ব্যাকগ্রাউন্ডে পড়ছেন। তো যদি একটা ওভারঅল একটা গড় হিসেবে যদি ধরি, সাংবাদিকতা যারা পড়েন এবং সাংবাদিকতার বাহিরে যারা, তাদের মধ্যে একটা বেসিক পার্থক্য থাকে। কিন্তু এই যে সেমিনার বলেন, বিভিন্ন ক্লাস বলেন, বিভিন্ন ভাবে জানার মাধ্যমে কিন্তু যারা সাংবাদিকতায় পড়ছেন না তারা কিন্তু কাটিয়ে উঠতে পারেন এবং খুব সহজেই এই পেশার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন এবং জানাশোনা বিষয়গুলো তৈরি করতে পারেন। এটা খুব সহজ একটা উপায়, কারণ অন্যান্য পেশায় আপনি দেখবেন যে খুব সহজে মানিয়ে নেওয়া কিন্তু কঠিন। এই সাংবাদিকতায় কিন্তু আপনি জেনে অনেক কিছু করতে পারছেন। এটার একটা মূল যদি কারণ বলি, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে নিজের সাথে সংযুক্ত একটি পেশা। এখানে আপনি যখনই সাংবাদিক হিসেবে কাজ করবেন, আপনাকে নিজের সঙ্গে সংযুক্ত থাকতে হবে, নিউজের সঙ্গে সংযুক্ত থাকতে হবে এবং সবসময় আপনাকে একটা তৎপরতার মধ্যে থাকতে হবে। সেই তৎপরতায় যদি আপনি 1-1.5 মাস 2 মাস থাকেন, তাহলে আপনি নিজেই একজন আহ দক্ষ হতে শুরু করবেন। আর যারা হচ্ছে ফিচার লিখতে চান কিংবা বিভিন্ন মতামত লিখতে চান, বিভিন্ন কিছু বিভিন্ন কলাম লিখতে চান, তাদের ক্ষেত্রে যে বিষয়টি সেটা, তারা যখন একটা দীর্ঘ চর্চার মাধ্যমে যাবেন তখন তারা কিন্তু এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। আমরা আমাদের শৈশবে যেটা দেখেছি 2000 সালের আগে এবং পরে, ওই সময়গুলোতে আমি যদি রোমন্থন করি, তাহলে আমি দেখবো যে মানুষজনের মধ্যে এক ধরনের প্রবণতা খুব বেশি ছিল যে ডায়েরিতে লিখতো, বিভিন্ন জিনিস লেখা হতো। এখন কিন্তু ডায়েরিতে লেখার যে চলটা, সেটা কিন্তু একদমই নেই বললেই চলে। অনেকে হয়তো বা শখের বশে এখন লেখেন। আরেকটা জিনিস ছিল, আমাদের পাঠ্য বইতেও ছিল এবং আমরা নিজেরাও সেটা চর্চা করতাম কিছু কিছু, সেটি হচ্ছে চিঠি লেখা। চিঠি লেখার বিষয়টিও কিন্তু এখন একেবারেই নেই। তো সবকিছু মিলিয়ে আসলে কি, আমরা এখন একটা প্রযুক্তির যুগে বসবাস করছি এবং ঢুকে পড়েছি। 2007, 8, 9 সালের পর থেকে, বাংলাদেশে কিন্তু 10 সালের পর থেকে কিন্তু ব্যাপকভাবে ফেসবুকের একটা আহ আম, জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং এইটার কারণে কিন্তু আমরা চিঠির চলটা হারিয়ে ফেললাম। আমরা আমাদের অবসর সময়টাকে কিন্তু আমাদের ইনবক্স এবং টাইমলাইন দিয়ে ভরিয়ে ফেললাম। তো এইরকম একটা অবস্থায় থেকে এখন আমাদের, মানে নতুন করে যারা শিখতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শেখার পথটা কিন্তু একদিক দিয়ে আমি বলবো সহজ, খুবই সহজ। আরেক দিক দিয়ে বলবো যে কঠিন, কারণ তারা নতুনত্বকে বরণ করার যে বিষয়টি, যে সেটির মধ্যেই আছে। তো এই যে ট্র্যাডিশনাল জার্নালিজম, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের
জেরেই আমরা এখন দেখতে পাচ্ছি যে সবকিছু কিন্তু এখন আহ সংবাদ মাধ্যমের থেকে কিন্তু অনেক কিছু চলে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং যে কোনো কিছু লিখছি, কোনো কিছু ভাইরাল হচ্ছে সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারপরে সেটি গিয়ে আহ টেলিভিশন অথবা পত্রিকায় নিউজ হচ্ছে। তো এমন একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, কিন্তু এইটা যে খুব বেশি টিকে যাবে খুব বলাও যায় না। তো সুতরাং আমাদেরকে আমাদের বেসিকটা অন্তত শক্ত করতে হবে, সেটা অন্তত আমাদের জরুরি। এখন মূল যদি একটা কথায় আসি যে সংবাদটা আসলে কি, সংবাদটা আসলে কি যদি এই কথায় ভিত্তি করি যে সবকিছুই কি আমাদের সংবাদ, সবকিছু তো আসলে সংবাদের অংশ বিশেষ নয়। বিভিন্ন সময় আমি বলে থাকি যে যখন কোনো একটা ট্রেনের টাইম সূচি বা সময়সূচি যখন পরিবর্তন হয়, এইটা যদি একদিনের জন্য পরিবর্তন যদি হয়, যে আজকে ট্রেন রাত 10টায় সিলেট ছেড়ে ছেড়ে যাবে, সেটা 10টার পরিবর্তে 11টার সময় ছেড়ে গেল, একদিন 2 দিন, সেটা আসলে খুব একটা নিউজ হিসেবে গুরুত্ব বহন করে না। কিন্তু সেই ট্রেনটা যদি প্রতিদিনই এখন থেকে 11টার সময় ছেড়ে যায়, যেটা 10টায় ছাড়ার কথা ছিল, তাহলে সেটি কিন্তু অবশ্যই একটা সংবাদ। তো সুতরাং তথ্য এবং সংবাদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য আমাদের আসলে বুঝতে হবে যে কোনটা তথ্য এবং কোনটা সংবাদ। এই পার্থক্যটা আমাদেরকে আগে একটা আইডেন্টিফাই করে তারপরে আমাদেরকে বুঝতে হবে যে বিষয়টা কি। তো আমরা তথ্য সবার প্রথম আমরা যদি একটু টুকে রাখি যে তথ্য এবং সংবাদ আমরা গুলিয়ে ফেলবো না, 1 নম্বর বিষয়। তারপরে যদি আমরা আসি, আপনারা শুনতে পাচ্ছেন তো আমাকে নাকি? জি, শুনতে পাচ্ছি। জি। আচ্ছা, ঠিক আছে, জি, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা ছোট করে একটু টুকে রাখবো যাতে করে অন্তত একটা ছোট্ট একটা কাগজে আমরা একটু করতে পারি। এখন ইনফরমেশন, তথ্য, আর হচ্ছে সংবাদ যদি বলি আমরা নিউজ। এখন নিউজের যদি আমরা এটাকে একটু ভেঙে যদি বলতে চাই, তাহলে আমরা কি বলবো? NEWS নিউজ না, অনেকে বলে থাকেন নর্থ সাউথ, নর্থ ইস্ট, ওয়েস্ট সাউথ, একটা দিক হিসেবে আমরা যদি বলি, অনেকে বলে থাকেন। কেমন করে বলে থাকেন? কারণ হচ্ছে যে নিউজের যে ব্যাপ্তি, সে ব্যাপ্তি কিন্তু সর্ব ক্ষেত্রেই, আপনি আজকে বাংলাদেশে বসে আছেন, পড়াশোনা করছেন, সাপোজ অনার্সে পড়ছেন, আপনার অনার্স ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আপনি পড়ছেন, পড়া শেষ করে আপনি এখন বিদেশে পড়তে পড়তে গেলেন। আপনি এখন ধরেন আপনি জার্মানিতে পড়েন, কিংবা আপনি এখন ইউএসএ তে পড়েন। এখন সেইখানে থাকাকালীন সময়ে আপনার একটা কমিউনিটি তৈরি হয়েছে, সেই কমিউনিটির কি অবস্থা, কি হালচাল, সেটা নিয়ে আপনি কিন্তু একটা দৈনন্দিন কিছু লিখতে পারেন। আগে আমি একটু আগে বললাম যে ডায়েরি লিখতাম বা আমরা লিখতাম বা লেখা হতো, সেটা যদি আমরা না করি, আমরা একটা ব্লগ তৈরি করতে পারি, ব্লগে কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ, আবার আমরা ইউটিউবের কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারি, যদি কন্টেন্ট তৈরি হয়, সেটাও যদিও একটা আলাদা বিষয়, তবুও এটা ব্রডকাস্টিং এর সাথে সংযুক্ত, তো এটা একটা ব্লগ হতে পারে। তো ব্লগ এবং ব্লগের দুইটা জিনিস হতে পারে। পাশাপাশি হচ্ছে যে আমার কমিউনিটির কোনো অনুষ্ঠান থাকলে সেটা আমি লিখতে পারি, কোনো অনলাইনে লিখতে পারি, কোনো কোনো প্রবাসের বিভিন্ন তথ্য সংবাদ অনেক পত্রিকা দিয়ে থাকে, সেইখানে লিখতে পারি, স্থানীয় কোনো অনলাইন বা পত্রিকায় লিখতে পারি, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কোনো আয়োজনে লিখতে পারি। তো এই লেখার কিন্তু অবারিত সুযোগ আছে, এই সুযোগগুলো আমাদেরকে বের করে নিতে হবে। আমি একটু পরে আসবো। তো যেটা বললাম নিউজের ক্ষেত্রে, তো কোন দিক থেকে এটা আসলো, সেটা হচ্ছে যে নিউজের ব্যাপ্তিটা সব দিক থেকেই। কারণ ধরেন জার্মানিতে সড়ক দুর্ঘটনায় যদি আপনার বাংলাদেশি একজন মারা যায়, সেটা কিন্তু একটা ভালোই খবর, কারণ সড়ক দুর্ঘটনায় জার্মানির মতো একটা দেশে বাংলাদেশি একজন মারা গেছে। হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা খবর। ঠিক তেমনি জার্মানিতে যদি বলা হয় যে আহ অন্য দেশের বা অন্য রাষ্ট্রের যদি কেউ মারা যায়, সেটা সংখ্যাটার উপর অনেক কিছু নির্ভর করবে, যে এটা আসলে খুব একজন দুইজন হলে সেটা আমরা খবর হিসেবে গণ্য করব না। কেন করব না? কারণ সেটা একটা সচরাচর ঘটনার মধ্যে পড়বে। কিন্তু বাংলাদেশে একজন হলেও কিন্তু সেটা আমরা গণ্য করব। কেন আমরা গণ্য করব? কারণ সংবাদের উপাদান হিসেবে আমরা গণ্য করব। সংবাদের উপাদান নিয়ে আমি একটু বলবো। তো তার আগে আমি যদি বলি যে NEWS এর যদি আমি একটা আরেকটু আপডেট একটা ভার্সন যদি আমি বলতে চাই, তাহলে হবে হচ্ছে নিউজ অর্থিনেস।
তো এটা হচ্ছে যে যদি বলি যে সংবাদের যে মূল্য, এই মূল্য জ্ঞান বা সংবাদের আহ, যে তাৎপর্য, সেটাকে আমরা বলতে পারি। তারপরে ই দিয়ে আমরা বলতে পারি ইমফিসিস। তারপর ডাব্লিউ দিয়ে আমরা যদি বলতে পারি 5W1H। আর এস দিয়ে আমরা বলতে পারি সোর্স। তো এই চারটা উপাদানকে দিয়ে যদি আমরা সংবাদ লিখি, তার মানে হচ্ছে আমরা এখানে কি কি পাচ্ছি? সংবাদের নামের মধ্যেই কিন্তু আমরা একটা চারটা গুরুত্বপূর্ণ জিনিস পেয়ে যাচ্ছি। সেটি হচ্ছে সংবাদের যে গুরুত্ব বা মূল্য, সংবাদের যে যে বিষয়টা জোর দিবে, যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ হিসেবে আসবে সেটি, যেটাকে আমরা যদি বলি অ্যাঙ্গেল, বা আমার সংবাদের কোন বিষয়টা ফোকাস হবে। যেমন আমি বললাম যে জার্মানিতে একজন মারা গেছে, এটা আমি সংবাদ হিসেবে ফোকাস করলাম না, কিন্তু আমার একজন বাংলাদেশি মারা গেছে আর একজন অন্য একটা জার্মান আহত হয়েছে, তো অন্য একটা জার্মান আহত হয়েছে সেটাকে আমি ফোকাস করব না। বা আরেকজন জার্মানিতে দুইজনই মারা গেলেন, দুইজনের মধ্যে একজন বাংলাদেশি একজন জার্মান, তো সুতরাং আমি বাংলাদেশিটাকেই ফোকাস করব। আমার মূল যে লাইন হবে, মূল যে টপ হবে, সেটি আমার বাংলাদেশি হিসেবে হবে। তো এটা আমার অ্যাঙ্গেলটা নির্ণয় করবে যে আমি কোনটাকে গুরুত্ব দিতে চাচ্ছি। আর তৃতীয়ত যেটা হবে, ডাব্লিউ দিয়ে 5W পাশাপাশি 1H এর মধ্যে আছে। আর হচ্ছে এস হচ্ছে সোর্স। সুতরাং আমার সোর্স ছাড়া আমি কার কাছ থেকে জানলাম বিষয়টা, আমি কিন্তু নিজে ঘটনাস্থলে না থাকতে পারি। হ্যাঁ, বাংলাদেশে আমি ঢাকায় বসে আছি, কিন্তু কুড়িগ্রামে কোনো একটা সড়ক দুর্ঘটনায় 10 জন মারা গেলেন, এই তথ্যটা কিন্তু আমি একজনের মাধ্যমে জানলাম। সেটা থানা পুলিশের মাধ্যমে হতে পারে, আমার আমার প্রতিবেদক যদি ওখানে থাকে কেউ, তার মাধ্যমে হতে পারে। তো এটা কিন্তু একটা সোর্স। সুতরাং যে আমাকে প্রথমে জানাবে, যে আমাকে প্রথমে এই তথ্যগুলো দিচ্ছে, সেই কিন্তু আমার সোর্স হতে পারে। আবার সোর্স কিন্তু অনেক রকমেরও হয়। যেমন কোনো একটা গোপন তথ্য দিচ্ছে, যে তথ্যটা আসলে দিলে তার জন্য ক্ষতিকর, কিন্তু সমাজের জন্য উপকার, দেশের জন্য উপকার, রাষ্ট্রের জন্য উপকার, যেটা সংবাদ হওয়া প্রয়োজন, সে যদি এই সোর্সটা যদি সেটা তথ্যগুলো দেয়, তাহলেও সেটা কিন্তু আমার সোর্স হিসেবে গণ্য হবে, এবং আমি কখনো সোর্সকে মেনশন করব না এই সব ক্ষেত্রে। তো আমি নিউজের পুরো বিষয়টা আমি বললাম যে NEWS পুরো এই নামের সাথে কিন্তু যুক্ত আছে। তো এখন আমি যদি বলি যে 5W1H, এটা সম্পর্কে আমাদের ধারণা আছে কিনা আমি জানি না। আপনাদেরকে যদি আমি বলি যে 5Ws কি, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হু, হোয়াই, আর এইচ দিয়ে যদি বলি হাউ। তো সুতরাং এই যে 5টা ডাব্লিউ দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি, এবং এইচ একটা। সুতরাং কি, কোথায়, কেন, কে, কেন এবং কিভাবে, এই যে বিষয়টা, আমরা যখন একটা জিনিস লিখবো, তখন আমাদেরকে এই তথ্যগুলোর, এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে। সুতরাং এটা সমন্বয়ে একটা নিউজ হবে। ঠিক আছে, আমি এটা একটু পরে আসছি আবার। তো সংবাদের যে উপাদানের কথা যেটা বলছিলাম, যে সংবাদ কেন হবে, ঠিক আছে, সেইটা যদি আসি, তাহলে সংবাদের ক্ষেত্রে অবশ্যই আমরা যদি একটু টুকে রাখি, সত্যতা থাকবে। সংবাদ অবশ্যই সত্য, যেমন কুড়িগ্রামের উদাহরণ দিলাম, সেখানে সত্যতা সংযুক্ত থাকতে হবে, আমি বানিয়ে কোনো কিছু লিখতে পারবো না। সময় উপযোগিতা থাকতে হবে। আবারও সেই কুড়িগ্রামের উদাহরণে আসি, যদি আমি বলি যে সকাল 8টায় 10 জন মারা গেল, আমার কিন্তু এই খবরটা এখনকার যুগে এটা কিন্তু 8:30 9:45 পর্যন্ত আমার ব্রেকিং। এরপরে কেউ যদি আমার এই ব্রেকিংটা দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই ব্রেকিংটা অন্য টেলিভিশনের সাথে কম্পিটিশনে কিন্তু আমি হেরে গিয়ে আমি একটা ব্রেকিং মিস করলাম। সুতরাং সময় উপযোগিতা নির্ভর করে ওই প্রেক্ষাপটে কে কতটুকু দ্রুত এই জিনিসটাকে দিতে পারছে তার উপর। এটা একটা বড় বিষয়, কারণ সময় উপযোগিতা আমরা এমনও দেখি যে কোন একটা দেশে দুর্গম অঞ্চলে এভারেস্টে গিয়ে 2 জন বাংলাদেশি আরোহী মারা গেলেন। তারা মারা গেছেন গত বৃহস্পতিবার, কিন্তু আমি আজকে শনিবার জানতে পারলাম। তো সুতরাং বৃহস্পতিবার মারা গেছে, 2 দিন পরে আমি জানতে পারছি শনিবার রাত্রে। তো সুতরাং সময় উপযোগিতা কি, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে এটা 2 দিন পরে,
তো সুতরাং এই এই জিনিসটা কেউ জানেনি, তখন পর্যন্ত কেউ জানেনি, আমি জানতে পেরেছি। তো সুতরাং এই সময় উপযোগিতা এটা নির্ভর করবে যে জানার অনেক ক্ষেত্রে যে এখনকার মানে এই যে তথ্যগুলো এগুলো কিন্তু অনেক আগের হিসেবে লেখা, বা যারা গবেষণা করেছেন তাদের অনেক আগের থিওরি, কিন্তু এখনকার প্রেক্ষাপটে সময় উপযোগিতাকে টাইমলিনেস যেটাকে আমি বলি, সেই টাইমলিনেসকে আমরা বলতে পারি যে এটা নির্ভর করে হচ্ছে আমাদের কার সাথে আমরা প্রতিযোগিতা করলাম, এই প্রতিযোগিতার বাজারে আমরা কতটুকু আগে দিতে পারলাম সেটার উপর নির্ভর করবে। এইটা কেউ না দিতে পারলে তখন পর্যন্ত সেই সময় উপযোগিতা থেকে যাবে। আবার অনেক নিউজ আছে যেটা সময় উপযোগিতার অভাবে আবার এমনি মরেও যায়। ধরেন কোনো একটা ঘটনা ঘটলো, সেই সেই ঘটনা এখন আর প্রয়োজন নেই। সুতরাং ধরেন ধরেন যে আহ কোন একটা সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন, তিনি দেশে ফিরে আসলেন, ওই সম্মেলনের সময় একটা একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো এই জিনিসটা এখন জানা গেল, এই জিনিসটা জানা গেল, কিন্তু গুরুত্ব আসলে কমে গেছে। তো সুতরাং এটা আসলে সময় উপযোগিতা থেকেও কোনো লাভ নেই, কারণ আমি আগে পেয়েও কোনো লাভ নেই, গুরুত্বটা এখানে গুরুত্ববহ হবে। তারপরে যদি আমি বলি 3 নম্বরে, আমি প্রথমে কি বললাম তাহলে? প্রথমে বললাম সত্যতা, তারপরে বললাম হচ্ছে সময় উপযোগিতা, ঠিক আছে, মানে বিষয়টা কি ট্রু কিনা, দেন টাইমলিনেস, এই দুইটা। তারপরে তারপরে আমি যদি বলি 3 নম্বরে অভিনবত্ব, এই যে বিষয়টা এটা কি আসলে অভিনব কিনা সেটা জানতে হবে, কারণ এই জিনিসটা নতুন কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যেটা বললাম, বারবার একই জিনিস বলছি যে আহ জিনিসটা কি পুরাতন হয়ে যাচ্ছে নাকি এটা আমাদের মধ্যে এখন পর্যন্ত গুরুত্ব বহন করে, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। চতুর্থ যদি আসি, গুরুত্ব। সুতরাং আমার এই সংবাদের যে উপাদান সেটা হচ্ছে গুরুত্ব। প্রতিদিন বিভিন্ন ঘটনা ঘটে, কিন্তু আমার গুরুত্ব কি আমি সবকিছু দিব? আমার দেশ, সমাজ, জাতি, সংবাদ সংবাদপত্রের যে আমার নীতিমালা বা আমার যে নীতি, নিজস্ব নীতি, প্রত্যেকটা হাউজে কিন্তু এক 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 ধরনের নীতি আছে, সেই নীতিতে তারা চলে। তাদের যে পলিসি, সেই পলিসি অনুযায়ী সেই গুরুত্বটা কেমন পাবে। যদি একটা ছোট্ট উদাহরণ দেই, ওমর ভালো জানবে, ওমর আছে কিনা আমি জানি না এখনো, তো যদি থাকে আমি ও হয়তো বা বুঝতে পারবে যে পাকিস্তান দল যখন আসলো বাংলাদেশে, এসে ওরা ই করলো, পতাকা টাঙিয়ে শুরু করলো বা অনুশীলন শুরু করলো, এটা নিয়ে কিন্তু অনেক কথা হলো। হ্যাঁ, পতাকা টাঙিয়ে কিভাবে অনুশীলন করে মিরপুরের মাঠে, পাকিস্তানের পতাকা কেন ওই সময় থাকবে? অন্য কোনো দল তো কোনো সময় পতাকা টাঙায় না। তো এই জিনিসটাকে পিক করলো সময় টেলিভিশন, এবং পিক করে তারা কিন্তু এটা নিয়ে রিপিটেডলি সংবাদ পরিবেশন করলো, এবং রিপিটেডলি তারা এই জিনিসটাকে ফোকাস করলো যে এটা হতে পারে না। অন্য কোনো চ্যানেল কিন্তু এটা করেনি, এবং অনেকে আমি ফেসবুক স্ট্যাটাস দিতে দেখেছি যে এই বিষয়টি নিয়ে এত বাড়াবাড়ির কিছু নাই, এটা তো নর্মাল বিষয়, তারা করেছে করুক। কিন্তু এই যে গুরুত্ব, এটা হচ্ছে সংবাদের, সংবাদপত্র বা টেলিভিশন কর্তৃপক্ষ তাদের যে পলিসি, সেই পলিসির উপর নির্ভর করে আসলে বিষয়টি এসেছে। সুতরাং সময় টেলিভিশন চেয়েছিল যে পাকিস্তান এখন এই কাজটি যে করছে, এই বিষয়টিকে আমরা গুরুত্ব দেব এবং এইটাকে আমরা একটা সংবাদ হিসেবে তুলে আনবো। সুতরাং তারা সেটা করেছে, অন্য টেলিভিশন কিন্তু করেনি। তারপরে এখন দেখা গেল কি যে তারা যে কাজটি করেছে আসলে তাদের কাজটা কিন্তু ফলপ্রসূ হয়েছে। কিভাবে ফলপ্রসূ হয়েছে? এর পরবর্তীতে আমরা দেখলাম, আপনারা সবাই জানেন, যদি আপনারা খেলা ফলো করে থাকেন কিংবা সংবাদ ফলো করে থাকেন, খেলার খবর, তাহলে দেখবেন যে পরবর্তীতে কিন্তু পাকিস্তানের জার্সি পরে অনেকেই কিন্তু মাঠে গেলেন, এবং এটা নিয়েও কিন্তু সমালোচনা হলো। অনেকে আবার পাকিস্তানের পতাকাও নিয়ে গেলেন। বিভিন্ন জেলার মানুষজন ছিলেন সেখানে, তাদেরকে বের হয়ে সাংবাদিকরা যখন তারা বের হয়ে আসলেন, তাদেরকে প্রশ্ন করলেন যে আপনারা কেন এখানে গিয়েছেন। পরবর্তীতে বলল আমরা বাংলাদেশি, কিন্তু আমরা পাকিস্তানকে পছন্দ করি, সুতরাং এই জন্য আমরা পাকিস্তানের জার্সি পরেছি এবং পতাকা নিয়ে গেছি। তো এটার সাথে কিন্তু এটা সংযুক্ত, কানেক্টেড। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যেই সংবাদটা তারা পরিবেশন করলো, ওই টেলিভিশন স্টেশন, তারা যেই এজেন্ডা নিয়ে করেছিল বা যে পলিসি নিয়ে করেছিল, তার পলিসির কনসিকুয়েন্সেসটা আরেক রকম
তারা দেখতে পারলো যে হ্যাঁ, এই ধারাবাহিকতায় দেখেন এখন আরেকটা ঘটনা ঘটলো, তখন কিন্তু তারা আরেকটা উপাদান পেলো। সুতরাং পলিসির ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, যে সংবাদটা আমি কিভাবে করছি, দূরদর্শিতা আছে কিনা, এটার সাথে আমার ফলাফলটা কি হতে পারে। যদি ধরেন মার্কিন নির্বাচনের আগে আমরা যদি আমাদের ধরেন কোন একটা মিডিয়া বারবার যদি বলতো যে ডোনাল্ড ট্রাম্প জিতে যাবে, ডোনাল্ড ট্রাম্প জিতে যাবে, এমন যদি সংবাদ প্রচার করতে থাকতো, শেষ পর্যন্ত দেখা গেল ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়ে বাইডেন চলে আসলো। তো সুতরাং এই যে দূরদর্শিতা, এটা কিন্তু আসলে প্রমাণ করবে না, কারণ ওই বিটে যে আছে বা ওই সংশ্লিষ্ট যারা কাজ করেন তারা আসলে এই জিনিসটা তাদের বোঝা উচিত যে কি হতে যাচ্ছে, এবং একটা নিরপেক্ষ জায়গা এই জন্য সংবাদের সবসময় একটা বিরাজ করে। কিন্তু তবুও আমি যদি আমার জ্ঞান, আমার প্রজ্ঞা এবং আমার মেধা, আমার বিশ্লেষণ দিয়ে আমি যদি পাই যে এই বিষয়টা এমন যে ডোনাল্ড ট্রাম্প হেরে যাচ্ছে, শেষ পর্যন্ত জো বাইডেনই আসবে, তো সুতরাং আমি শেষ পর্যায়ে এসে সেইভাবে কিন্তু নিউজের অ্যাঙ্গেল আমি করতে পারি, গুরুত্বটা আমি সেইভাবে দিতে পারি। তো এটা কিন্তু সংবাদের প্রেক্ষাপটের সাথে কিন্তু গুরুত্বের সম্পর্ক, এবং সবকিছুর সাথেই প্রেক্ষাপটের সম্পর্ক। যেমন যেমন প্রেক্ষাপটের সাথে আমি সত্যতা আছে কিনা, প্রেক্ষাপটটা সত্য কিনা, তারপরে হচ্ছে প্রেক্ষাপটটা অভিনব কিনা, প্রেক্ষাপটটা আহ সময় উপযোগী কিনা, প্রেক্ষাপটের গুরুত্ব, তো এই সবগুলো কিন্তু প্রেক্ষাপটের সাথে, সময়ের সাথে সংযুক্ত এবং তথ্যের সাথে সংযুক্ত। তারপরে যদি আমি শেষ হিসেবটা বলি, সেটা হচ্ছে পরিণতি, যে আসলে কি হতে যাচ্ছে এই বিষয়। এই যে ঘটনাটা বিভিন্ন ধরনের বিষয় থাকে, যেমন আহ, ধরেন যে আহ, ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক দুর্ঘটনা, নির্বাচনী ফলাফল। তো এর মধ্যে আসলে এই বিষয়গুলো মানে কি হতে যাচ্ছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট পরিণতির ওপর যায়। তো সেটার উপর কেন্দ্র করে আবার নিউজ হয়। আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আহ আহ, এই যে বিষয়টা, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা যদি বলি যে সারাউন্ডিংস অথবা প্রক্সিমিটি, আমরা যদি আরেকটা জিনিস বলি যে আহ, ধরেন একটা উদাহরণ দেই যে ভারতে আহ একটা বার্ড ফ্লু হলো, আর একই বার্ড ফ্লু খুব আহ, একই রকম বার্ড ফ্লু ধরেন হলো ইউকেতে। তাহলে আপনাদের কাছে আমার যদি একটা ছোট প্রশ্ন, যে নিউজ হিসেবে সবার প্রথমে ভারতের বার্ড ফ্লুটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে নাকি ইউকের বার্ড ফ্লুটা গুরুত্বপূর্ণ হবে? ভারতের। ইন্ডিয়ারটা হবে, কারণ ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ। আচ্ছা, শুধু শুধু পার্শ্ববর্তী হিসেবেই বিষয়টা বলা যাবে না, তবে হ্যাঁ, আপনার ওদের সাথে বিষয়টা আমাদের সঠিক। বর্ডার যোগাযোগ আছে, তো আমাদের দেশেও এটা দ্রুত ছড়াতে পারে। ওকে, খুব ভালো বলেছেন আপনি। এটা এটা হচ্ছে যে সারাউন্ডিংস ব্যাপারটা, যে আমি আসলে কতটুকু গুরুত্ব দিব আমার যে ব্যবসা বাণিজ্য, আমার বর্ডার, আমার বিভিন্ন ধরনের যে সহজ যে যাতায়াত যোগাযোগ, এবং আমার এখন থেকে কিন্তু সবচেয়ে বড় কথা যে ব্যবসায়িক দিক থেকে যদি আমি চিন্তা করি, যে ভারত থেকে কিন্তু মুরগি বলেন বা বিভিন্ন ডিম বলেন, বিভিন্ন পণ্য বর্ডার এলাকাতে কিন্তু আনা নেওয়ার বিভিন্ন ঘটনা ঘটে। হ্যাঁ, তো এই ঘটনার কারণেও কিন্তু আমার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ইউকেটাও আমি ফেলে দিব না। তারপরে আমার একই নিউজের মধ্যে ছোট্ট করে একটা লেজ লাগবে যে যুক্তরাজ্যেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কিন্তু এখন যদি আমরা করোনার হিসেবে যদি আসি, যে এই জিনিসটা কিন্তু করোনা আবার অনেকখানি বদলে দিল। কেমন বদলে দিল আপনারা কি জানেন কিনা? নতুন একটা করোনার ভেরিয়েন্ট বের হয়েছে, যেটা ডেল্টা গত বছর ছিল, গত বছর এবং এই বছরের মাঝামাঝি ছিল। শেষ পর্যন্ত ডেল্টার প্রকোপটা কমে এখন নতুন একটা ভেরিয়েন্ট এসছে, এবং সেটা দক্ষিণ আফ্রিকায়, এবং এটা নিয়ে সবাই কনসার্ন। এই ভেরিয়েন্টের নাম কেউ বলতে পারবেন? ওমিক্রন। আরেকবার বলেন। ওমিক্রন ভ্যারিয়েন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার কি নাম? আমার নাম তুষার। হ্যাঁ তুষার ভাই, আপনি খুবই ভালো বলেছেন। ওমিক্রন, তো এই ভেরিয়েন্টটা কিন্তু এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এখন বলা হচ্ছে যে ইউরোপের বিভিন্ন জায়গায় অলরেডি এটা ছড়িয়েছে, কারণ দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন ফ্লাইট সেখানে গিয়েছে। এখন ইউরোপ থেকে সেটা বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে ছড়াবে, ইউরোপের মধ্যে
বর্ডারলেস তাদের এবং সেখানে যাতায়াত করতে পারে তারা, তো সুতরাং খুব দ্রুত এখানে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা। পাশাপাশি ইউরোপে ছড়ালে সেটা আমেরিকাতেও যাবে, কানাডাতেও যাবে, পাশাপাশি পরবর্তীতে গিয়ে বাংলাদেশেও আসলে এটা চলে আসবে। তো বাংলাদেশে আসতে হয়তো আরো 3 মাস আমরা ধরতে পারি যদি ওই আগের হিসাবগুলো যদি ধরি। তো সুতরাং এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা উদ্বেগের জায়গা। সুতরাং এখানে করোনা আসলে এমন ভাবে বিষয়গুলোকে মানে পাল্টে দিয়েছে। বার্ড ফ্লুর যে বিষয়টা যে আপু বললেন যে আমরা গুরুত্ব দিব ভারতেরটা, তারপরে আমরা যদি পরবর্তীতে যদি মানে কম গুরুত্ব দিব হচ্ছে ইউকে বা মানে যুক্তরাজ্য যাই বলুন না কেন, তো সেটা যদি আমরা আসে, কিন্তু করোনার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা গুরুত্ব কিন্তু মানে সব পুরোটাই পাবে। পাশাপাশি আরেকটা গুরুত্ব মানে হবে, সেটা যদি ভারতে চলে আসে তখন কিন্তু আরো গুরুত্বটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ ওই যে সেই যে বিষয়টা বললাম যে ভারতের সাথে আমাদের সার্বিক যোগাযোগ এবং সামগ্রিক বিষয়টা। তো সুতরাং এইটা নিউজ উপাদানের যে বিষয়, সংবাদের যে উপাদান, এই উপাদানের উপর অনেক কিছু নির্ভর করে। এখন আমি যদি আসি যে আমি একটা সংবাদ কিভাবে সাজাবো, আমি এখন অনেক কিছু জানলাম যে দুর্ঘটনার তথ্য জানলাম বা করোনার বিষয়টা জানলাম, ধরেন একটা করোনার নতুন ভেরিয়েন্ট সম্পর্কে এটাই জানলাম, তথ্য জানলাম। তো আমার এখন সংবাদ সাজাতে গেলে আমার যদি একটা আউটলুক বলি, আমার আউটলুকে আমার কি কি থাকবে। আউটলুকে আপনারা তো জানেন যে হেডলাইন থাকে, একটা সংবাদের একটা শিরোনাম থাকে, সংবাদের ওই সংবাদ সংশ্লিষ্ট একটা ছবি থাকে যে কি ছবি ব্যবহার করা হচ্ছে, তারপরে একটা বাইলাইন থাকে, এটাকে বলা হয় BYLINE, বাইলাইন। তারপরে হচ্ছে প্লেস লাইন, তারপরে হচ্ছে লিড প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ, আর কোটেশন, দেন এন্ডিং। এই হচ্ছে অবস্থা। আমরা তো হেডলাইন সম্পর্কে জানি, নতুন করে কিছু বলছি না, তবুও একটু বলে রাখি। সেটা হচ্ছে যে হেডলাইনে আমরা সবসময় চেষ্টা করব, একটু লিখে রাখি যে আমরা অ্যাভয়েড করব ভার্বকে আমরা হেডলাইনে অ্যাভয়েড করব। যে কোনো ধরনের ভার্ব, যেমন তিনি করবেন বা প্রধানমন্ত্রী বললেন, এমন বিষয়টা এড়িয়ে গিয়ে আমরা তথ্যটাকে বলে মত প্রধানমন্ত্রীর বা মত প্রধানমন্ত্রী, কিংবা আমরা বলতে পারি যে মতামত প্রধানমন্ত্রীর, কিংবা জোর দিলেন প্রধানমন্ত্রী, এভাবে আসতে পারে। যেমন সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আমরা এইভাবে যদি আমরা বলি। আমাদের সঙ্গে ইফতেখার ভাই আবারও জয়েন করেছে। ইফতেখার ভাই, আপনি আপনার আলোচনাটি আবারও শুরু করতে পারেন। আপনার আচ্ছা, আরো শুধু একটি কি আমি পরিচয় দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে জি ইফতেখার ভাই, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন এটি 21 টেলিভিশনের হচ্ছে মুক্ত খবরেও ছিলেন শিশু সাংবাদিক হিসেবে, সেখানে রিপোর্টিং করেছেন, নিউজ করেছেন, যেখানে কাজ করার একটি স্বপ্ন আমারও ছিল, যে স্বপ্ন পূরণ হয়েছে এখন এসে। তো আমরা আবারও বলতে চাই যে আমরা খুবই সৌভাগ্যবান আপনার মতো একজন টিভি সাংবাদিক পেয়ে। তো আর ইতিমধ্যে অনেক প্রাণবন্ত আলোচনা হয়েছে এবং জ্ঞানগর্ভ অনেক কিছু চলে এসেছে আপনার আলোচনায়, আমরা সত্যি খুবই মুগ্ধ। ধন্যবাদ ইফতেখার ভাই। আমার মতো কি সবাই মানে ডিসকানেক্ট হয়ে গেছিল? জি, মাঝখানে ডিসকানেক্ট হয়ে জি গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি শেষে আমার সামগ্রিক পরিচয়টা দেই, আমার আলোচনাটা একটু চালিয়ে নিয়ে যাই, পরবর্তীতে আমি আমার বিষয়ে বলছি। শুনতে পাচ্ছেন তো সবাই নাকি? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আমি যে বিষয়টা ছিলাম, যে সংবাদটা আমরা কি করব, হেডলাইনে ছিলাম, তাই তো? সংবাদের যে কাঠামো, সেই কাঠামোটা যদি আমি বলি যে কিভাবে আসবে, হেডলাইন, একটা ফটো, একটা বাইলাইন, একটা প্যারাগ্রাফ,
থাকবে, সেটা একটু একটা প্লেস লাইন থাকবে, একটা বডি প্যারাগ্রাফ থাকবে, একটা কোটেশন থাকবে, একটা এন্ডিং থাকবে, ইনফরমেশন লাস্টে গিয়ে, বা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। এই হচ্ছে সংবাদের মূল যে প্লেসমেন্ট। এই প্লেসমেন্টে যদি ছবি কেউ আঁকে, ছবি এঁকে যদি বলা হয়, তাহলে আমরা এটা বলতে পারি যে একটা পিরামিড যেমন হয়, ওপর থেকে নিচে একটা ত্রিভুজ আকারে হয়, সেই ত্রিভুজ আকারের পিরামিডকে যদি আমরা এঁকে উল্টে ফেলি আমাদের কাগজটা, তাহলে সেই রকম একটা লুক আসবে। সেই লুকটাই হচ্ছে আমাদের নিউজের যে কাঠামো, ইনভার্টেড পিরামিড বলা হয় এটাকে। সুতরাং বাংলা যদি বলি যে আমরা উল্টো আকারে একটা পিরামিড বলবো। তো এই এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে, আমরা যদি দেখি যে পিরামিডের উপরটা কিন্তু সরু থাকে, চিকন থাকে, নিচে থাকে মোটা। তো সুতরাং আমরা যদি ঘুরিয়ে ফেলি, তাহলে মোটা যে বড় যে অংশটা, সেটা উপরের দিকে চলে যাবে, নিচের অংশটা থাকবে হচ্ছে সরু অংশ হিসেবে থাকবে নিচে। তো উপরে যে অংশ, সেখানে আমার মূল যে বিষয়টি, সেই জিনিসটা বসানোর জন্য আমরা এই আকারটা দিই, এবং এই আকারের মধ্যে আমাদের কি কি যুক্ত হবে সেটাই আমি বললাম, যে হেডলাইন যুক্ত হবে, ফটো যুক্ত হবে, বাইলাইন যুক্ত হবে, প্লেস লাইন যুক্ত হবে, তারপর বিভিন্ন প্যারাগ্রাফ থাকবে, বডি থাকবে, কোটেশন থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, শেষ হয়ে যাবে। এইভাবে করে জিনিসটা শেষ হবে। আমরা একটা ছবি এঁকে যদি দেখি, এই জিনিসটা আমরা এর মধ্যে বসিয়ে ফেললাম। এখন একটা একটা করে আমরা ব্যাখ্যায় যাব। সেই ব্যাখ্যায় যাওয়ার আগে যেটা আমি বলছিলাম, যে হেডলাইনের ব্যাখ্যা যদি আমি দিই, যেটা দিতে গিয়ে কেটে গেল শেষ মুহূর্তে, সেটাই হচ্ছে হেডলাইনে আমরা যেটা করব, যে আমরা ভার্ব অ্যাভয়েড করব। সুতরাং যে কোনো ধরনের ক্রিয়া আমরা হেডলাইন থেকে অ্যাভয়েড করব। সুতরাং আমরা কি হবে, ধরেন বরিশালে সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গেছেন। এখন এইটাকে আমরা হেডলাইন কি দিতে পারি? সুতরাং বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত 5, গেছেন, হয়েছেন, নিহত হয়েছেন, এই জিনিসগুলো কিন্তু আমরা হেডলাইনে রাখছি না। ঠিক আছে, এখান থেকে আমরা ছেটে ফেলবো। ঠিক আছে, তো হেডলাইনটা আমাদের সবসময় ভার্ব অ্যাভয়েড করবে যে কোনো হেডলাইনের ক্ষেত্রে, সেটা টেলিভিশন হোক, সেটা আমরা অনলাইনে হোক, বা আমরা যদি পত্রিকায় করি, যেখানেই করি, সেটা কিন্তু আনার কোনো যৌক্তিকতা নাই। এবং আনলে কি হবে যদি প্রশ্ন করা হয়, তাহলে সেই জিনিসটা যে হবে না তা না, কিন্তু জিনিসটা খুব পুর ক্যাটাগরি হয়ে যাবে। সেই ক্যাটাগরিটিকে যদি আমরা ইনক্রিজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে। তারপরে একটা ফটো লাগবে, একটা রিলেভেন্ট ফটো থাকতে হবে, যে রিলেভেন্ট কি কি ফটো এখানে আমরা যুক্ত করতে পারি। যে বরিশালে সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গেছে, সেই 5 জন মারা যাওয়ার ছবি তো আমরা দেখাবো না, আমরা দেখাবো ঘটনাস্থলের কোনো ছবি দেখাবো, কিংবা রিলেভেন্ট কোনো ছবি দেখাবো, যে বাস ট্রাক উল্টে পড়ে আছে, বা যানবাহন উল্টে পড়ে আছে, বা ওই জায়গা থেকে একটা ছবি দেখাবো। এই গেল অবস্থা। অনেকে আবার অনেক টেলিভিশনে কিন্তু লাশ দেখায়, অনেক অনেকে আবার ব্লার করে দেয়, মুখটাকে একটু একটু ঘোলা করে দিল, এইভাবে করে আসলে জিনিসটা হয় না। কারণ এটা অ্যাভয়েড করাই উচিত, একটা রিলেভেন্ট ছবি দেখানো উচিত। কারণ এই নিউজটা কিন্তু সর্বসাধারণের জন্য, একটা নিউজ দেখে যাতে মানুষের বিরক্তির কারণ যাতে না হয়, সেই জিনিসটা আমার অবশ্যই সাংবাদিক হিসেবে খেয়াল রাখতে হবে, বা একজন সংবাদকর্মী হিসেবে এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। কারণ আমরা যদি দেখি, অনেকে কিন্তু বিভিন্ন সময়, ধরেন একটা অ্যাক্সিডেন্ট দেখলো, পাশে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, একটা লাশ দেখে কিন্তু মানুষ খুব হবে, আহ, একটা 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 তার মধ্যে এক ধরনের আহ মানে ব- ইয়া, একটা একটা দুঃখ কাজ করবে, এবং সেই লাশ দেখে কিন্তু অনেকে বমিও করে ফেলেন। তো সুতরাং আমি আমার নিউজের কন্টেন্টটা মানুষের জন্য এমন তৈরি করব না যে মানুষ এটাকে দেখে বিতৃষ্ণা জন্মায় তার। খুব নিট অ্যান্ড ক্লিন থাকবে, খুব সব সময় নিট অ্যান্ড ক্লিন এবং ঝরঝরে থাকবে, নিউজ সবসময় ঝরঝরে হবে। তারপরে যদি আমি বলি বাইলাইন, বাইলাইন বলতে আমরা কি বোঝাচ্ছি? এ একটি বাইলাইন, মানে এ দিলে আমরা এ বোঝাচ্ছি একটি, আর হলো বাইলাইন BY, বাই LINE, বাইলাইন। আমার কাছে স্লাইড থাকলে আমি দেখাতে পারতাম। তো
আপনারা যদি নামটা লিখে রাখেন, বাইলাইন বলে এটাকে। বাইলাইন মানে হচ্ছে কি, রিপোর্টারের নাম কি যাচ্ছে সেটা হচ্ছে তার বাইলাইন। কিংবা রিপোর্টার যদি স্টাফ করেসপন্ডেন্ট হয় বা স্টাফ রিপোর্টার হয়, তাহলে সেখানে যাচ্ছে স্টাফ রিপোর্টার, সেটা হলো তার বাইলাইন। কি নামে সেটা যাচ্ছে বা কি হিসেবে যেটা যাচ্ছে সেটা হচ্ছে বাইলাইন। সুতরাং আমরা এই জিনিসটা মনে রাখার চেষ্টা করব যে কি হিসেবে যাচ্ছে সেটা হচ্ছে বাইলাইন। রিপোর্টারের নাম হতে পারে বা রিপোর্টারের ডেজিগনেশন হতে পারে। তো এই হচ্ছে বাইলাইন। তারপরে যেটা গেল প্লেস লাইন, অর্থাৎ ঘটনাটা কোথাকার, আমি কোথায়, আমি যেন কোন একটা জেলার নাম বললাম যেখানে অ্যাক্সিডেন্ট হলো, 5 জন মারা গেল, বরিশাল, তাই তো? তো ওই যে বরিশাল দিয়ে দিয়ে একটা ডট ডট দিব, একটা জায়গা শুরু হলো, জায়গার নাম দিয়ে তারপরে আমার নিউজটা শুরু হলো। তো এই বরিশালটা হচ্ছে আমার প্লেস লাইন। সুতরাং আমার হেডলাইনের পরে ছবি গেল, ছবি যাওয়ার পরে আমার বাইলাইন গেল, বাইলাইন যাওয়ার পরে আমার প্লেস লাইন গেল। এরপর থেকে আমি ডট ডট দিয়ে শুরু করে দিলাম আমার নিউজটা। নিউজের মধ্যে আমার লিড প্যারাগ্রাফ শুরু হবে। এটাকে লিড বলা যায়, এটাকে ইন্ট্রো বলা যায়। এখন এই লিড এবং ইন্ট্রোটা হচ্ছে টেলিভিশনের ক্ষেত্রে, মানে পত্রিকার ক্ষেত্রে এটাকে লিড অথবা ইন্ট্রো বলবো, অথবা অনলাইনে নিউজের ক্ষেত্রে লিড অথবা ইন্ট্রো বলবো, একটা হার্ড নিউজের ক্ষেত্রে। কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, অন ক্যামেরা কিংবা ওসি, এটা হিসেবে আমরা যুক্ত করব। সুতরাং এখানকার মূল যে প্রতিপাদ্যটা কি, সেটা আমি টেলিভিশনের যেটা ওসি বা অন ক্যামেরা যে মূল যে প্রেজেন্টার যেটা প্রথম লাইনেই যেটা পড়েন, পড়ে তার রিপোর্টারের কাছে তিনি থ্রো করে দেন, সেই যে প্রথম লাইনটা বা দ্বিতীয় লাইনটা, সেটা হচ্ছে টেলিভিশনের ক্ষেত্রে ইন্ট্রো বা লিড। ঠিক তেমনি পত্রিকার ক্ষেত্রে যে প্যারাগ্রাফটা শুরু হচ্ছে, প্রথম যে প্যারাগ্রাফটা শুরু হচ্ছে, সেটি সেখানকার ইন্ট্রো অথবা লিড। আর অনেক জায়গায়, অনেক টেলিভিশনে সেটাকে অন ক্যামেরা অথবা ওসি বলা হয়, অনেক জায়গায় সেটা বলা হয় হচ্ছে আইভি, অর্থাৎ ইনভিশনও বলা হয়। তো সেটা বিভিন্ন হাউজের পলিসি, আমি আবারও মানে একটু আগে বলেছিলাম, মেনশন করেছিলাম যে হাউজের পলিসি হিসেবে এটা অনেক কিছু নির্ভর করে যে আসলে কি হচ্ছে বা তারা আসলে কি নাম বলবে। তো আমরা যদি ভালো করে একটা লিড অথবা একটা ইন্ট্রো লিখতে পারি, তাহলে আমরা কোথাও গিয়ে ঠেকার সুযোগ নেই। সুতরাং টেলিভিশনেও খুব ভালোভাবে কাজ করতে পারবো, এমনকি আমরা ইস্যু ভালো কাজ করতে পারবো, টেলিভিশনও ভালো কাজ করতে পারবো, পত্রিকাও ভালো কাজ করতে পারবো, অনলাইনেও করতে পারবো। তো সুতরাং এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তারপরে যদি আমি আসি, এই যে ইন্ট্রো কিভাবে আসবে, আমি একটু আগে বলেছিলাম যে 5W1H, এই বিষয়গুলোর উত্তর কিন্তু ইন্ট্রোতে থাকবে। আমি যদি আবারও একই নিউজে আসি যে বরিশালে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত, তো সেখানে আমি সেই নিউজটা যদি আমি দেই, তাহলে আমি বলবো যে সেখানে এটার ইন্ট্রোটা যদি আমি সাজাই, তাহলে আমাকে এখানে সব ধরনের উত্তরের সমন্বয় থাকতে হবে। আমি যদি ইন্ট্রোটা কেমন হতে পারে, আমি যদি একটা আইডিয়া করি যে বরিশাল শহরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন রোববার, এই ঘটনা ঘটে। ঠিক আছে, আমি 2 লাইনেও ভেঙে বলতে পারি অথবা 1 লাইনেও বলতে পারি যে বরিশাল শহরে রোববার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। এই তো, এখন আমার এই তথ্যের মধ্যে কি হয়েছে, সংঘর্ষ হয়েছে, কোথায় হয়েছে, বরিশাল শহরে হয়েছে, কখন হয়েছে, রোববার সকালে হয়েছে। তারপরে আমরা যদি বলি যে হু, তাহলে কে বা কি, সেখানে কি হয়েছে, সেখানে 4 জন বা 5 জন মারা গেছে, এখানে 3 জন আহত আছে। কেন হয়েছে, কারণ বাস এবং ট্রাকের একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এই জন্য এই ঘটনাটা ঘটেছে। হাউ, কিভাবে হলো, আবারও একই প্রশ্ন, একই কথা, কিভাবে হলো, একটা সংঘর্ষের কারণে হলো, একটা বাস এবং ট্রাকের। তো আমি যে লাইনটা বললাম, জাস্ট 2টা লাইন বললাম বা একটা লাইন বললাম, 2 ভাবে বললাম, একটা 1 লাইনে বললাম, একটা 2 লাইনে বললাম, এইটার মধ্যেই কিন্তু আমার 5W1H এর তথ্য সব চলে এসছে এবং আরো ওভারফ্লো করছে, যে তথ্য বেশি আছে, ঠিকই আছে, মানে একদম কোনো কিছু কম নাই,
একদম A to Z, এর বাইরে কোনো প্রশ্নই নাই। যে বরিশাল শহরে রোববার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। জাস্ট একটা লাইনের মধ্যে কিন্তু আমি এখানে 5টার উত্তর 6টার উত্তর কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমার নতুন করে ভাবার কিছু নেই। কেউ কিন্তু এই জিনিসটা, আপনার নিউজ এডিটর বলেন বা যারা নিউজ ম্যানেজমেন্টে আছেন, তারা কিন্তু আপনার কাছ থেকে কখনো আর এর বাইরে আর কিছু জানার নাই তার, কারণ তিনি একদমই সঠিকটা জেনে ফেললেন। আপনি আপনি একদম অ্যাকিউরেট তাকে তথ্যটা দিয়ে দিলেন। তো এই ইন্ট্রোটাই, এইটা লিড অথবা ইন্ট্রো, এটাই সেটা। তো সুতরাং এই জিনিসটা যে যত বেশি সুন্দর করতে পারবে, যে যত বেশি আয়ত্ত করতে পারবে, সে তত বেশি ভালো কাজ করতে পারবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মোস্টলি ভাই ইম্পর্টেন্ট। আমার আছে, সেটি হচ্ছে যে এই এই নিউজ টেলিভিশন হতে পারে, আর পত্রিকা আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই দুর্ঘটনা নিউজটাই টেলিভিশনে কত শব্দের মধ্যে হতে পারে, আর পত্রিকার মধ্যে কত শব্দের মধ্যে হতে পারে এই নিউজটাই। কারণ আমরা জানি পত্রিকার মধ্যে টেলিভিশনে বিভিন্ন পেপার পত্র পত্রিকায় যখন এই নিউজটা ছাপা হবে, সেখানে তো দীর্ঘ হবে। হ্যাঁ, আর টেলিভিশনে কি বললেন প্রশ্নটা? আর টেলিভিশনে হচ্ছে কত শব্দের মধ্যে হতে পারে, যেহেতু টিভি স্ক্রিপ্ট খুবই আচ্ছা আচ্ছা, আহ, যেটা আমি সাধারণ যে পার্থক্যটা বললাম, যে আমার ইন্ট্রো অথবা লিড জানা থাকলে কিন্তু আমি টেলিভিশনের ক্ষেত্রে আমার যে প্রেজেন্টার যে লিংক কিংবা ওসি অথবা ইনভিশন আইভি, সেটা কিন্তু আমি লিখে ফেলতে পারছি। সুতরাং আমার প্রেজেন্টার যেটা পড়বে সেটা কিন্তু ইন্ট্রো হিসেবে আমি লিখে ফেলতে পারছি। টেলিভিশনেও কিন্তু এটা এইভাবেই শুরু হচ্ছে যে বরিশাল শহরে রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। তারপরে লাইনে আসতে পারে যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়, আহ এবং নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বরিশাল থেকে ওমর ফারুকের প্রতিবেদন গেল, ধরেন এরকম আমরা করলাম। এটা একটা প্রেজেন্টার লিংক হিসেবে আমি পড়লাম। তো এই যে ঘটনাটা, এইটাই কিন্তু আমার টেলিভিশনেও মানে হচ্ছে টেলিভিশনের প্রেজেন্টার লিংক হিসেবে, এবং আমার পত্রিকার যে শুরুর যে ইন্ট্রো সেইটা আসছে। দেন ইলোবারেশনটা ভিন্ন। আমি ভিন্নতার তার প্রশ্নে আসছি আমি। এখন পত্রিকার যে হিসাবটা আমি যদি বলি, পত্রিকার হিসাবে যদি আমি বলি, এরপরে এই লাইনটা লেখার পরে আমি এখন সাপোর্টিং কি কি লিখবো। সাপোর্টিং কি, আমি তো বললাম যে 3 জন আহত হয়েছে, 3 জন কি আহত অবস্থা, তাদের কি অবস্থা, তারা কেমন আছে বা কি খবর, তারা হাসপাতালে ভর্তি কিনা, এবং নিহতদের লাশ হস্তান্তর করা হলো কিনা। লাশ হস্তান্তর করা হলে সেখানে শোকের ছায়া নেমে আসে। হ্যাঁ, এবং আহতরা দুষছেন যে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণেই আসলে এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, চালক সবসময় বেপরোয়া ছিলেন, তিনি কন্টিনিউ একটা কন্ট্রোললেস ড্রাইভিং করছিলেন। তো এই জিনিসগুলো তারা বললো, ভুক্তভোগীরা বললেন, এবং এটার একটা সুষ্ঠু বিচার তারা চেয়েছেন। হ্যাঁ, স্থানীয় মেম্বার কিংবা পুরসভার কিংবা বিভিন্ন যারা আহ, জনপ্রতিনিধি আছেন, তারা এখানে এসছেন। তারা বলেছেন যে এটা খতিয়ে দেখা হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে এবং নিহতদের পরিবারকে 20,000 টাকা করে দেওয়া হবে। এই যে তথ্যগুলো, অনেক কিছু সাপোর্টিং তথ্য একের পর এক আসবে। এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ আকারে আসবে, একটা পার্ট বাই পার্ট আসবে। আমরা আহত নিহত দিয়ে শুরু করেছিলাম না, যে মারা গেছেন এবং আহত হয়েছেন, সেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। সেইভাবে আমাদের পরবর্তী ধাপ ওইটার রেশ ধরেই আসবে, যে তাহলে কি হচ্ছে, তাহলে এর পরবর্তীতে যারা মারা গেলেন তাদের কি অবস্থা, যারা আহত হলেন তাদের কি অবস্থা, এবং তাদের প্রতিক্রিয়া কি, পুলিশ কি বললো এবং স্থানীয়রা কি বললো। তারপরে হচ্ছে এই এলাকায় ব্যাকগ্রাউন্ড হিসেবে শেষ করে দেবো, যে এই এলাকায় বা এই শহরে বা এই জেলায় সাম্প্রতিক কোনো ঘটনা আছে কিনা বা বড় কোনো ঘটনা আছে কিনা। হ্যাঁ, যদি না থাকে বা যদি থেকে থাকে, তাহলে হবে যে গত 7 দিন আগেও এই মহাসড়কে একই ধরনের দুর্ঘটনায় 2 শিশু সহ 3 জন মারা গিয়েছিলেন।
ঠিক আছে? তো আমি এই তথ্যটা লাস্টে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে যোগ করে দিলাম। এই তো, এইগুলো আমার প্যারাগ্রাফ। আর আমি যে এই যে লিডের পরে আপনারা যে লিখে রেখেছেন হয়তো যে বডি প্যারাগ্রাফের কথা বললাম, বডি প্যারাগ্রাফ আমার 2 থেকে 3 প্যারা হতে পারে, 2টা প্যারা বা 3টা প্যারা আমি নিতে পারি, এটা আমার নিউজের লেন্থের উপর। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে কোটেশন। কোটেশন আমি যেটা বললাম যে ভুক্তভোগী যারা আহত হয়েছে তাদের সাথে যদি কথা বলা যায়, কিংবা তাদের স্বজনদের সাথে যদি কথা বলা যায়, পুলিশের বক্তব্য নেয়া, এবং বাস মালিক যারা এই সংশ্লিষ্ট যারা যাদের বাস অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের বক্তব্য নেয়া, তো এরকম বক্তব্য যুক্ত করা, তাহলে আমার কোটেশন গেল। তারপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড অথবা ইন্ডিং দিয়ে শেষ করলাম। এই হচ্ছে আমার একটা উল্টা পিরামিডের মধ্যে এই তথ্যগুলো, এই ছকগুলো বসে যাবে, এবং এই অনুযায়ী কিন্তু আমার কাজগুলো হবে, তথ্যগুলো আসবে। এবং যে প্রশ্নগুলো ছিল ওমরের, যে এইটার ব্যাপ্তিটা কতটুকু হবে, কত বড় হবে, এটা পত্রিকার ক্ষেত্রেও আসলে খুব ডিটেলসে যে পত্রিকা করবে তাও না, কারণ একটা গুরুত্ব বুঝে করবে। ধরেন আপনার নিউজের গুরুত্ব হচ্ছে 5 জন মারা গেছে, এই 5 জন মারা যাওয়ার যে তথ্য, সেটাকে আসলে এত বড় করে এত কিছু বড় বিস্তারিত লেখারও কিছু নেই। খুব ছোট ছোট করে 2 লাইন করে সবার বক্তব্য নিবে, লিখে দিবে, বক্তব্য নিবে লিখে দিবে। 4 জনের বক্তব্য নিল, ধরেন যে একজন পুলিশের নিল, একজন যে বাসের যে মানে বাসেরটা অ্যাক্সিডেন্টের কবলে পড়েছে সেই বাস, ধরেন হানিফ পরিবহনের একজনের বক্তব্য নিল, পুলিশ নিল। আর ভুক্তভোগী একজন, যারা মারা গেছেন তাদের একজন স্বজনের নিল, আর একজন আহতর যদি পায় বা আহতর স্বজনের নিল, এই 4 জনেরটা নিয়ে ক্লোজ করে দিল। সুতরাং 4 জনেরটা 4 × 2 = 8 লাইন লিখে শেষ করে দিল। দেন একটা ব্যাকগ্রাউন্ড দিল 1 লাইন, 9 লাইন। পাশাপাশি হচ্ছে বডি প্যারাগ্রাফে আরো 4 লাইন করে 4 4 8 লাইন। সুতরাং 9 আর 8-এ কত হলো আমার? প্রায় 17 18 লাইন এখানে আসছে। আর হচ্ছে যে ইন্ট্রোতে 2 লাইন আসলো, তো 20 লাইন, 20 30 20 25 লাইনের মধ্যে এই নিউজ কিন্তু শেষ। তো সুতরাং টেলিভিশনেও যদি আমরা আসি, পত্রিকায় কিন্তু এত বড় করার কোনো প্রয়োজন নাই। আহ মানে আননেসেসারি কোনো নিউজই বড় হবে না। বললাম যেটা, যে সবকিছু ঝরঝরা হবে নিউজ, যে কোনো কিছু। এবং পত্রিকায় পাতায় আমরা বড় নিউজ কি পড়তে চাই? খালেদা জিয়া অসুস্থ, তিনি এখন তার রক্তক্ষরণ হচ্ছে, বিভিন্ন ভাবে তিনি রক্তক্ষরণের মাধ্যমে এখন আরো অসুস্থ হয়ে পড়ছেন। তো এই জিনিসটার যে ব্যাখ্যা, এটা সামগ্রিক একটা ব্যাখ্যা নিয়ে একটা বড় নিউজ হতে পারে। এই ধরনের যেগুলো হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিউজ, যেটা হচ্ছে জাতীয় নিউজ, সেই নিউজগুলোতে গুরুত্ব সহকারে বড় করে লেখা হয়। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা নিয়ে কথা বলছেন, বিএনপির আরো অন্যান্য নেতারা কথা বলছেন, বিএনপির বিভিন্ন জেলার নেতারা কথা বলছেন। তো এই যে সামগ্রিক যে কথাবার্তা হচ্ছে সেটা নিয়ে, খালেদা জিয়ার অবস্থা নিয়ে পর্যবেক্ষণ করে একটা ডিটেলস হতে পারে, এবং এর মধ্যে আসতে পারে বিএনপির ভবিষ্যৎ কি, পরবর্তীতে তারেক রহমান আসবে কিনা, কিভাবে এটার পরিচালনা হবে, সরকার কি বিদেশে যেতে দিবে কিনা, সামগ্রিক একটা বিষয় নিয়ে এটা একটা বড় ডিটেলস হতে পারে। তো এই গেল অবস্থা, এই গেল বিষয়টা। তো সুতরাং পত্রিকাতে কিছু কিছু সিলেক্টিভ নিউজ বড় আকারে হয়, আর যেগুলো খুব ছোট সেগুলো ছোট আকারেই সেরে ফেলে। ঠিক তেমনি টেলিভিশনের ক্ষেত্রে যদি আমি বলি, টেলিভিশনের ক্ষেত্রে একটা নিউজের যে লেন্থ, আমাদের এখন টেলিভিশনে বেশিরভাগ টেলিভিশনেই একটা স্ট্যান্ডার্ড টাইম মেনটেন করা হয় সেখানে, যে আমরা 3 শব্দে 1 সেকেন্ডে বলবো। সুতরাং 3 শব্দে 1 সেকেন্ড আমরা এখন প্রায়, এই যে দুর্ঘটনা যদি বলি, বরিশালের দুর্ঘটনার নিউজটা আমরা 1.5 মিনিট সময় পাবো, 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আমরা শেষ করে ফেলবো। এই হচ্ছে অবস্থা। তো সুতরাং আমরা একটা জিনিস যেটা বলবো, সেটা 3 শব্দ বললাম 1 সেকেন্ডে। সুতরাং আমার এখানে কতগুলো শব্দ আমরা এখানে পাচ্ছি, আমরা যদি গুণন করি, যে 100, আমরা এখানে 1 মিনিট 30 সেকেন্ড আমরা পাচ্ছি। সুতরাং হচ্ছে 60 70 80 90, 90 সেকেন্ড আমরা পাচ্ছি। 90 সেকেন্ড পেলে আমরা যদি তিনটা করে যদি আমরা শব্দ যোগ করি, মানে গুণ করি, তাহলে হচ্ছে যে আমরা প্রায় 250 থেকে 270 শব্দ আমরা লিখতে পারি। কিন্তু লিখলে এত বেশি লিখলে হবে না। সেখানে আমাদেরকে কেন লিখলে হবে না, কারণ হচ্ছে যে আমাদের যে বক্তব্যগুলো টেলিভিশনে আমরা দিব, যেমন আমরা পত্রিকায় কিন্তু কোটেশন দিলাম,
আমি কিন্তু চারজনের কোটেশনের কথা বললাম, এখানে পুলিশের কোটেশনের কথা বলেছি। কোর্ট যে কথা বলবেন, মন্তব্য যার মন্তব্য নিচ্ছি। ইভেন আমরা হানি পরিবহনের একজনের সংশ্লিষ্ট একজনের নিলাম। তৃতীয়ত আমরা একজন নিলাম যে যিনি মারা গেছেন তাদের একজনের আত্মীয় আত্মীয় একজনের নিলাম। আর যিনি আহত হয়েছেন আহত ব্যক্তির যদি নিতে পারি নিলাম, কিংবা আহত ব্যক্তি কথা না বলতে পারলে জোরাজুরি নাই তার আত্মীয় একজন নিলাম। তো চারজন নিলাম আমরা। টেলিভিশনও চারজন বা তিনজনের এখান থেকে গুরুত্বপূর্ণ চারজন বা তিনজনকে ফোকাস করব। আমরা মাঠ পর্যায়ে থেকে চারজনই কালেক্ট করব, এটা নিউজ রুম বুঝবে যে আমরা কতটুকু দিচ্ছি বা না দিচ্ছি। তো আমরা চারজনই কালেক্ট করলাম, কালেক্ট করে আমরা দিয়ে দিলাম। তো সুতরাং আমি যদি নিউজটা বানাই আমি এখানে তিনজনকেও ছেটে আনতে পারি। দেন ভুক্তভোগী প্রতিনিধি হিসাবে একজন, আহত হোক বা নিহত হোক, এবং পরিবহন মালিক সমিতি একজন, এবং পুলিশের একজন। তো সুতরাং তাদের বক্তব্য এখানে আমি 10 সেকেন্ড করে যদি আমরা যোগ করি, 10 সেকেন্ড করে আমি যদি যোগ করি, তিনজনের বক্তব্য 30 সেকেন্ডে আমি দিলাম। 30 সেকেন্ডে আমি তিনজনের বক্তব্য দিলাম। তো সুতরাং আমার কিন্তু সময় হাতে থাকলো আমার লেখার জন্য মাত্র 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তো 60 সেকেন্ডের মধ্যে আমি যদি একটু কান্নাকাটি, ঘটনাস্থল এগুলো দিতে চাই, কিংবা আমি যদি এখন প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের যদি আরো দুজন দিতে চাই, তাহলে সেখান থেকে আমার আরো 20 সেকেন্ড চলে গেল, 20 সেকেন্ড বা 15 সেকেন্ড চলে গেল। তো সেখান থেকে যদি 15 সেকেন্ড যায় তাহলে আমার আর থাকলো 45 সেকেন্ডের মতো। তো সেই 45 সেকেন্ডে আমি কি করবো, জাস্ট আমার জিস্ট টুকু আমি লিখবো। 45 × 3 যদি আমি বলি তাহলে আমার 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 লিখতে হবে 120 থেকে 130 শব্দ। তো সুতরাং 120 থেকে 130 শব্দ আমি এক লাইনে শুধু লিঙ্ক করে দিয়ে যাব। তো সুতরাং কত ছোট করে আমি জিনিসটা লিখতে পারি, কত ছোট করে আমি জিনিসটাকে উপস্থাপন করতে পারি, সেটা হচ্ছে টেলিভিশনে বিষয়টা। এবং আমি কম বলবো, আমার যে এলিমেন্ট বা আমার যে যারা হচ্ছে আইটেম তারা যাতে বেশি বলে। আমার এখানে এলিমেন্ট গুলো কি, আমার এখানে এলিমেন্ট হচ্ছে সাধারণ প্রত্যক্ষদর্শী থাকতে পারে, আর তিনজনের যে কোটেশন, সে তিনজন বা চারজন সেই কোটেশন গুলো থাকতে পারে। তো সুতরাং তাদের কথার উপর অনেক কিছু ই করবে, তারা বলবে, আমি শুধু লিঙ্ক করে দেবো যে এই ব্যাপারে পুলিশ বলেন যে বিষয়টি খতিয়ে দেখা হবে। কিংবা আহতরা দুষছেন যে আমি যেটা বললাম যে গাফিলতি ছিল পরিবহন কোম্পানিটিরই, তো এই জন্য দুর্ঘটনা ঘটেছে। তো সুতরাং এই যে বিষয়টি আমি হয়তো বোঝাতে পেরেছি যে পত্রিকা এবং টেলিভিশনে এইভাবে আমরা জিনিসটাকে আনবো। তারপরে যদি আমি একটু ছোট করে বলি, যে টেলিভিশনের ক্ষেত্রে শুরু হচ্ছে কিভাবে, একটা প্রেজেন্টার কথা বলছেন, তথ্য দিচ্ছেন, তথ্য দিয়ে আমরা একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি। সেই প্রতিবেদনটা টেলিভিশনে কিভাবে শুরু হচ্ছে, টেলিভিশনে শুরু হচ্ছে একটা ছবির ভিত্তিতে প্রতিবেদন তৈরি হচ্ছে। তো সুতরাং আমার টেলিভিশনে যে প্রেজেন্টার যে কথাটা বলবেন, যিনি যিনি আহ প্রতিবেদকের কাছে হস্তান্তর করে দিবেন, সেটি বলার জন্য বলার পরে তিনি কি করলেন, প্রতিবেদকের কাছে হস্তান্তর করে দিলেন, বা আমরা প্রতিবেদনটা দেখা শুরু করবো। তো আমার যেই টেলিভিশনের প্রেজেন্টার যে লিঙ্ক, সেটা রিপোর্টারকে লিখতে হয়, এবং সেটা তিনি খুব ভালো ইন্ট্রো লিখতে পারলে তিনি খুব সুন্দর করে একটা সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্রেজেন্টার লিঙ্ক লিখে ফেলতে পারবেন, যে লিঙ্কটা পড়ে একটা প্রতিবেদন শুরু হয়। এবং প্রতিবেদনটা শুরু হলো, আপনারা যদি একটু একটু কল্পনা করেন যে প্রতিবেদন শুরুর পরে প্যাকেজটা শুরু হচ্ছে, সেখানে কান্নাকাটি দিয়ে শুরু হচ্ছে, যে স্থানীয় রাস্তায় একটা বাস উল্টে আছে, মানুষজন সবাই জড়ো হয়ে আছে, সেখানে কান্নাকাটি করছে, যারা হচ্ছে আহতদের স্বজন বা নিহতদের স্বজন তারা এসছেন, এসে কান্নাকাটি শুরু করে দিলেন। কিংবা পুলিশ এসে লাশ নিয়ে যাচ্ছে, দূর থেকে আমরা দেখাচ্ছি। এই শুরু হলো একটা কান্নাকাটি, একটা সমাগম, হইচই দিয়ে শুরু শুরু হওয়ার পরে আমরা যদি বলি, তারপরে আমরা টেলিভিশনে কি দিব, আমরা তারপরে আমরা এই ছবিটা দেখালাম, ছবি দেখানোর পরে আমরা কি বলতে পারি, মানে এরপরে আমি আমি প্রতিবেদক হিসেবে কি লিখবো এরপরে। এরপরে আপনি প্রশ্ন করতে পারেন যে প্রতিবেদক হিসেবে আমি তো আমার লিড যে বিষয়টা বা ইন্ট্রো যে বিষয়টা, সেটা প্রেজেন্টার লিডকে বলেই দিলাম যে 5 জন আহত হয়েছে, কি হয়েছে, আমরা এখন কি দেখাচ্ছি, আমরা এখন ঘটনাটা দেখাচ্ছি যে কি হলো, ঘটনা পরবর্তী বিষয়টা দেখাচ্ছি যে কি হলো। তো সুতরাং আমি আমার বডি প্যারাগ্রাফে যেটা দিচ্ছি, বডি প্যারাগ্রাফে যে জিনিসটা যুক্ত করছি, সেই জিনিসটা আমি দেখাবো, বলবো। তো সুতরাং সেটা বলার জন্য আমি বলবো যে ঘটনাটা কি হলো সেটা কিন্তু জানে কি হয়ে গেছে। তো সুতরাং ঘটনার পরবর্তী অবস্থা কি, সেই জিনিসটাই তো আমার প্রতিবেদনে দেখানোর মূল বৈশিষ্ট্য টেলিভিশনে। সুতরাং আমি
বলবো যে আমার ছবির যে বর্ণনা সেই ছবির সাথে সাপোর্টিং লাইন হিসেবে আমি লিখবো যে এই কান্নাকাটির শুরু সকাল থেকে দুপুর পর্যন্ত গাড়িটি ঘটনাস্থলেই পড়ে থাকে এবং সেখানে উদ্ধার করে আহত 5 জনকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং মারা গেছেন বেশ কয়েকজন। যদি আমি মারা যাওয়ার সংখ্যা যদি আহত থেকে আরো বাড়তে পারে তাহলে আমি আমার সংখ্যাটা কোনো কিছু উল্লেখই করলাম না, যে বেশ কয়েকজন আহত হয়েছেন, মারাও গেছেন বেশ কয়েকজন, এইভাবে করে আমি দিলাম। কারণ আমার তো তথ্যটা যদি আমার যদি ধরেন যে একজন আমি হাসপাতালে নিতে নিতে একজন হাসপাতাল রাত্রেবেলা মারা গেল, তার নিহতের সংখ্যা বেড়ে হয়ে গেল 5 জন থেকে 6 জন। তা আমি ভিতরে প্যাকেজের মধ্যে আমার প্রতিবেদনের মধ্যে আমি বলেছিলাম মারা গেছে 5 জন, 5 জনের জায়গায় 6 জন, 5 জন বলেছি, তো 6 জন মারা গেল রাত্রেবেলা আমি জানতে পারলাম। তো সুতরাং আমার প্রতিবেদনটা যে আবার নতুন করে ভাঙতে হবে, তো সুতরাং এই জিনিসটা এড়ানোর জন্য আমি প্রতিবেদনের ভিতরে বললাম না। প্রতিবেদন তো একবার বানানোর পরে সেটা চলতে থাকে, ওই দিনে চলে। তো সুতরাং আমি বেশ কয়েকজন আহত হয়েছেন এবং স্থানীয়রা বলছেন যে বেপরোয়া গতিতে গাড়িটি এসে হঠাৎই একটি ট্রাকের সাথে গিয়ে ধাক্কা লাগে, শেষ। আমরা আর কিচ্ছু বললাম না, 2টা লাইন বললাম, জাস্ট 2 লাইনস। দেন কারা বলছেন? স্থানীয়রা বলছেন। স্থানীয়দের বক্তব্যে আমি চলে গেলাম। এটাকে যদি বলি টেলিভিশনের ভাষায় এটাকে বলা হবে ভক্স পপ, VOXPOP, ভক্স পপ। এটাকে বলা হয় ভক্স পপ, মানে হচ্ছে কি একই প্রশ্ন বিভিন্ন জনকে করা, একই প্রশ্ন। মানে ওখানে যারা উপস্থিত ছিল, ভাই আপনি কি দেখেছেন, কি হলো, এই প্রশ্নই। সবাই একই উত্তর, একই রকম বিভিন্ন ধরনের উত্তর দিবে। তো এরকম ভাবে তারা যে উত্তরটা দিল আর কি, তো বিভিন্ন একই প্রশ্ন বিভিন্ন ধরনের উত্তর তারা দিল। কেউ বললো বেপরোয়া গতি, কেউ বললো হচ্ছে হঠাৎ করে আমি অবাক হয়ে গেলাম, হ্যাঁ বিভিন্ন গতি বললো। তারপরে পুলিশ দুর্ঘটনার পরপরই পরের লাইনে আমি বলতেছি, দুর্ঘটনার পরপর পুলিশ পুরো ঘটনাস্থল ঘিরে ফেলে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ব্যাপারটি আহ সংশোধন করা হবে। তো বা 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 এই যে গাফিলতি গুলো এটার সাথে যারা দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে বা মামলা হবে একটি অপমৃত্যু মামলা হবে। তো এই যে বিষয়টি পুলিশ সেটা বললো। তো সুতরাং পুলিশের বক্তব্যে আমি চলে গেলাম টেলিভিশনে। তারপরে যদি আমি আসি যে টেলিভিশন তারপরে যদি আমি বলি যে পরিবহন মালিক সমিতি কিংবা এই বাসটি হানি পরিবহনের বাস হওয়ায় এই এই পরিবহনের মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের কোনো গাফিলতি ছিল না, কিংবা যদি থাকে সেটি খতিয়ে দেখা হবে, এভাবে তারা একটা মন্তব্য করলো। তো এইভাবে করে আমার টেলিভিশনের এইটা শেষ করলাম এবং লাস্ট লাইন দিলাম যেই পত্রিকার ক্ষেত্রে যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম না, সেই ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারি কিংবা একটা এডিশনাল ইনফরমেশন দিতে পারি। লাস্টে একটা লাইন দিয়ে বের হয়ে গেলাম। কি লাইন দিয়ে বের হয়ে গেলাম? যে আহ প্রত্যেককে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে, স্থানীয় জনপ্রতিনিধির পক্ষ থেকে প্রত্যেক আহত নিহত প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, একটা লাইন দিলাম। কিংবা এমন হয় যে আমি যে পত্রিকার ক্ষেত্রে বললাম যে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইনফরমেশন দিতে পারি যে গত 7 দিন আগেও এই সড়ক দুর্ঘটনায় অন্তত 5 জন মারা গিয়েছিলেন বা শিশু সহ 5 জন মারা গিয়েছিলেন, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে শেষ করে দিলাম। তো সুতরাং এই হচ্ছে আমাদের স্বচ্ছ ধারণা একটা অনলাইন কিংবা পত্রিকার নিউজের ক্ষেত্রে কেমন হচ্ছে, টেলিভিশনের নিউজের ক্ষেত্রে কেমন হচ্ছে। সুতরাং আমরা যদি টেলিভিশনের নিউজটা যদি আরো ভালো করে জানতে চাই বা বুঝতে চাই, সেক্ষেত্রে যদি আমার পত্রিকা সম্পর্কে ভালো আইডিয়া থাকে আমি এমনিতেই টেলিভিশনে ভালো করব। এবং আমি যদি পত্রিকা সম্পর্কে আইডিয়া না থাকে, আমার যদি পত্রিকায় লেখা সম্পর্কে আইডিয়া না থাকে কিংবা অনলাইনে লেখা সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে আমি টেলিভিশনে গিয়ে খুব একটা ভালো করতে পারবো না, ভালো করার সুযোগ নেই। এই হচ্ছে অবস্থা। তো সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো চর্চাটা জারি রাখতে হবে। আমি যতটুকু বললাম আপনারা হয়তো বা লিখে রেখেছেন, টুকে রেখেছেন, সেটা হবে। এবং আরেকটা ছোট্ট বিষয় আমি শেষ করে দেব, সেটা হচ্ছে যে টেলিভিশন বলেন, পত্রিকা বলেন বা যেটাই বলেন, বিভিন্ন সেক্টর ওয়াইজ এখানে কাজ করা হয়। রিপোর্টার একটা আহ মূল বৈশিষ্ট্য, মূল
দায়িত্ব পালন করে। রিপোর্টারের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করে নিয়ে আসা, এবং নিউজ রুম সবসময় এই জিনিসটাকে যুক্ত করে। নিউজ রুম এইখানে যুক্ত থাকে, এবং আহ, আহ, এবং যে ব্যাপারটা বলা হচ্ছে যে যারা হচ্ছে সম্পাদনায় থাকেন, যারা নিউজ রুমে থাকেন, তারা সম্পাদনার কাজটা করেন, এবং বিভিন্ন বিটে আসলে রিপোর্টাররা কাজ করে। কি বিট বলতে কি বোঝাচ্ছে? বিট বলতে বোঝায় হচ্ছে কেউ হয়তো বা অর্থনীতি, বিজনেস বিটে কাজ করে, কেউ কেউ অথবা কেউ পলিটিক্স, কেউ কাজ করে হচ্ছে বিভিন্ন স্পোর্টস, কেউ কাজ করে হচ্ছে পররাষ্ট্র, কেউ কাজ করে বিভিন্ন ধরন, কেউ ইন্টারন্যাশনালে কাজ করে। তো বিভিন্ন সেক্টর ওয়াইজ তারা কাজ করে, এটাকে আসলে বিট বলা হয়। যে 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 ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে সেই সেই ডিপার্টমেন্টে, সেই স্পোর্টস বিটের জার্নালিস্ট। কেউ যদি যারা খেলা কভার করে, কেউ ফুটবল, ক্রিকেট বা হকি, হাডুডু, হ্যাঁ, বিভিন্ন ধরনের খেলা, সে স্পোর্টস বিটের জার্নালিস্ট। তো এই বিষয়গুলো বিট হিসেবে বলা হয় এটাকে। তো আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, শেষ করি আর 2-3 মিনিট নিব। সেটা হচ্ছে যে ফিচার একটা গুরুত্বপূর্ণ এখানে উপাদান। ফিচার ইজ নট এ হার্ড নিউজ অ্যাকচুয়ালি। ওভারঅল নিউজ ইজ এ লিটারেচার ইন এ হারি। অর্থাৎ নিউজও এক ধরনের সাহিত্য, যেটা খুব খুব দ্রুত এই জিনিসটা করে। তো তো যে বিষয়টা বলছিলাম, যে ফিচারের যে বিষয়টা, সেটা হচ্ছে যে ফিচার হচ্ছে এক ধরনের খুব সফটলি একটা জিনিসকে তুলে আনা, একটা উদাহরণ দিয়ে একটা সুন্দর করে একটা সফটলি জিনিসগুলোকে তুলে আনা, যেটা হার্ড নিউজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন 6 জন মারা গেছে, যে ছোট্ট করে বলি, 6 জন বা 5 জন মারা গেছে বরিশালে, সেই ঘটনার একটা সফট অ্যাঙ্গেল ধরে, যে একটা বাচ্চা বেঁচে গেছে, কিংবা একটা বাচ্চা, তার বাবা মারা গেছে, বাচ্চা আছে, সেই বাচ্চার ভবিষ্যৎ এখন কি হবে, সে এখন আগে বাবাকে বাবা বলে ডাকতে পারতো, এখন সে পারছে না। এই জিনিসটার উপর কেন্দ্র করে একটা হিউম্যান স্টোরি ইজ এ সফট স্টোরি, ইজ এ ফিচার স্টোরি। সো এটা নিয়ে আপাতত আহ বললে আরো অনেক বড় হয়ে যাবে, আমি শেষ করে ফেলবো। তো সেই ক্ষেত্রে যেটা বলছি, যে ফিচার নিয়ে হয়তো বা আবারও আমরা কখনো বসতে পারি, সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে মূল যে বিষয়টি, সেটা কি আমরা সবসময় ইভেন্ট নিউজ গুলোই কভার করবো? ইভেন্ট বলতে কি বোঝাচ্ছে? যেটা হচ্ছে ঘটে ঘটে সচরাচর, ধরেন সংবাদ সম্মেলন, কিংবা কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা ঘটনা ঘটলো, বা কোনো একটা ওই তাৎক্ষণিক যে ঘটনা, সেটাকে আমরা ইভেন্ট বলছি। কিন্তু অনেক কিছু কিন্তু ইভেন্টের বাইরেও নিউজ হয়। যেমন আমরা ডেপথ রিপোর্টিং বলি, যে কোনো একটা অনুসন্ধানী রিপোর্টিং, ইনভেস্টিগেশন জার্নালিজম যেটাকে বলা হয়। তো এইভাবে আসলে আমরা নিউজ বের করে আনতে পারি, বা নিউজ গুলো বের হয়, যেমন যেটা শ্রুতি বলছিলাম, যে সোর্সের মাধ্যমে বের করে আনা। তো এই ছিল আজকের যে বিষয়টি। আর আমার যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আমার সাংবাদিকতা শুরু 2007 সালে। আমি একুশে টেলিভিশনে সেই সময় কাজ করতাম। পরে আমি আমাদের অর্থনীতিতে কাজ করেছি, আমাদের অর্থনীতিতে ছিলাম কিছু কিছু বছর। পাশাপাশি ছিলাম ঢাকা টাইমসে কাজ করেছি। এরপরে আমি বাংলা নিউজ 24-এ কাজ করেছি। বাংলা নিউজ সে সময় 1 নম্বর অনলাইন পত্রিকা ছিল, সেটা বসুন্ধরা গ্রুপের। বাংলা নিউজে কাজ করেছি। এরপরে আমি সময় টেলিভিশনে 5 বছর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডেস্কে ছিলাম। এখন আমি সময় টেলিভিশন ছেড়ে আরেকটি টেলিভিশনে আমি জয়েন করছি, সেটি স্পাইস একটি টেলিভিশন। সেটি নতুন একটি টেলিভিশন আসবে, সংবাদ কথা বলুন, শুনতে পাচ্ছেন কিনা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। অনেক সুন্দর কথা বললেন, সবকিছু বুঝতে পারলাম। অনেক ভালো লাগলো ভাইয়া, অনেক কিছু জানতে পারলাম। ভাইয়া, একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে একটু জানার ছিল। আর আপনি কিভাবে আর কি স্টার্ট করলেন আপনার এই সাংবাদিকতা লাইফটা? যেটা বললাম আমি, যে 2007 সালে আমি শুরু দেখা করেছিলাম। যায় যে ভাইয়া সরকারি চাকরির পেছনে অনেক দৌড়াদৌড়ি করে। তো কিভাবে সিদ্ধান্ত নিলেন, বা ডিসিশনটা কেমন ছিল এট দ্যাট টাইম? না, আমি শুরু বা থেকেই ফ্যামিলি চিন্তা করেছিলাম যে বাধা ছিল কিনা? মানে এখন দেখা যায় যে এই ধরনের লাইফে যেতে গেলে অনেক ফ্যামিলি থেকে বাধা আসে। এরকম কেমন ছিল লাইফটা?
আমি ফ্যামিলি থেকে আসলে খুব একটা কখনো বাধা পাইনি। আমি নিজে লেখালেখি করতাম, আরো 2-1 বছর আগে থেকে লেখালেখি করতাম। এই জন্য আপনাদেরকেও বলছি যে আপনারা যদি প্রফেশনে আসেন অথবা না আসেন, লেখালেখিটা অন্তত করেন। এতে করে আপনাদের যে নিজস্ব উন্নতিটা সেটা হবে। আপনারা কোথায় লিখতে পারেন সেটা একটা জিনিস, আপনার আশেপাশে যেটা ঘটে যাচ্ছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনারা মতামত বিভাগে লিখতে পারেন। প্রথম আলো মতামত বিভাগ আছে, তাদের অনলাইনের বিভিন্ন আছে, বিভিন্ন অনলাইন পোর্টালস এখন আছে, সেখানে আপনারা লিখতে পারেন। আপনারা যদি ধরেন কোথাও লিখলেন না, আপনাদের নিজস্ব টাইম লাইনে একটা নিউজ আকারে দেন না, আপনি এই যে ফরম্যাটটা আমি বললাম সেটা চর্চা করেন, সপ্তাহে একদিনে অন্তত একটা কিছু লেখেন। যে হেডলাইন দেন, একটা ছবি দেন, একটা বাইলাইন দেন, একটা প্লেস লাইন দেন, একটা বডি বডি প্যারাগ্রাফ লিড লেখেন, বডি প্যারাগ্রাফ লেখেন, কোটেশন দেন, কারোর সাথে কথা বলে একটা একটা ব্যাকগ্রাউন্ড দেন, এভাবে করে লিখেন না? তো লিখতেই পারেন আপনারা। তো এটা একটা ব্যাপার। আবার কেউ যদি অনলাইনে লিখতে পারেন সেটাও ভালো। অথবা কেউ কোথাও ভ্রমণ করতে গেলেন, সেই ভ্রমণ নিয়েও লিখলেন। তো আমারও সেই বিষয়গুলোই ছিল, সেভাবেই আমি লিখতাম। লেখার পাশাপাশি আমি যখন একুশে টেলিভিশনে শুরু করি, সেই সময় আমি বিশ্ববিদ্যালয়ে যাব, এরকম একটা সময়। তো এরপরে পরবর্তীতে যখন আমি বিশ্ববিদ্যালয়ের যাওয়ার শুরুর দিকে, সেই সময় পত্রিকায় কাজ করেছি, অনলাইনে কাজ করেছি। পরবর্তীতে আমি বাংলা নিউজে আসলাম, বাংলা নিউজে আমি প্রায় 4 বছর ছিলাম। তো সেখানে আমি অনেক মাল্টি ডাইমেনশনাল নিউজ নিয়ে আমি কাজ করেছি, বিভিন্ন ধরনের নিউজ নিয়ে কাজ করেছি। স্পোর্টস থেকে শুরু করে, বিনোদন থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিউজ আমি কাজ করেছি। তো সুতরাং আমার আইডিয়া গুলো আমি ডেভেলপ করেছি। আমি যখন পত্রিকায় ছিলাম তখন আমি এমনও হয়েছে যে নায়ক বলেন বা বিভিন্ন সেলিব্রিটি বলেন, তাদের ইন্টারভিউ নিতে গেছি। তো সুতরাং এইরকম কাজও আমাকে করতে হয়েছে। ইভেন আমি স্পোর্টস নিয়ে যখন কাজ করেছি, তখন স্পোর্টস যারা সংশ্লিষ্ট কোনো ক্রিকেটার, তারও ইন্টারভিউ আমি নিয়েছি। তো সুতরাং বিভিন্ন ধরনের কাজ আমি করে এসেছি। তো এই করার কারণে আমি এখন জানি যে হাউ টু হ্যান্ডেল নিউজ, হাউ টু হ্যান্ডেল সিচুয়েশন। আর পড়াশোনা যদি বলেন, আমি সাংবাদিকতায় পড়াশোনা করেছি। এই সিদ্ধান্তটা আমার নিজেরই ছিল এবং পরিবারের কারো অমত ছিল না, কারণ আমি নিজেই সবসময় একটা স্বাধীনভাবে আমি সবসময় চলতে চেয়েছি এবং কাজ করতে চেয়েছি। এই স্বাধীনতাটা আমি আমার বাসা থেকে পেয়েছি, কারণ আমার মা একজন শিক্ষিকা ছিলেন এবং বাবাও জিনিসটা বুঝতেন। তো ওনাদের মধ্যে আসলে কখনো এই জিনিসটা কাজ করেনি যে আমাকে আটকাতে হবে কিংবা তাদের মতো করে করতে হবে, কারণ আমি কখনোই অঙ্কতে খুব একটা ভালো ছিলাম না। তো সুতরাং আমি লেখালেখি এবং এই আগ্রহগুলো আমার বেশি ছিল। তো সুতরাং আমাকে কখনো অঙ্ক নিয়ে কখনো জোর দেয়া হয়নি। তো এইটা আমার জন্য সৌভাগ্যই বলা চলে। তো যদি জোর দেয়া হতো তাহলে হয়তোবা আমি সেখান সেখানে ঝুঁকে যেতাম, হয়তোবা এই কাজগুলো নাও করতে পারতাম। তো এইটা আপনাদেরকেও বলবো যে আপনারাও যখন আপনাদের সন্তান বলেন বা আপনাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে তাদের মতো করে অবজার্ভ করে তাদের যেটা ভালো পারে সেখানে সেই কাজটা তাদেরকে করতে দেওয়া উচিত। এটা একটা বড় ব্যাপার। এবং আমি পরবর্তীতে সাংবাদিকতায় পড়াশোনা শেষ করে আমি আহ ঢাকা ইউনিভার্সিটি থেকে আরেকটা মাস্টার্স করেছি ফটোগ্রাফি, টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফিতে। তো এই ছিল আমার জার্নি। এর মধ্যে আমি সময় টেলিভিশনে পরবর্তীতে জয়েন করি। সময় টেলিভিশনে আন্তর্জাতিক, আমি চিন্তা করলাম যে কোন আরেকটু প্রেফার করা যায় কোন বিষয় নিয়ে। আমি বাংলা নিউজে থাকতে আমি সেন্ট্রাল এবং ইন্টারন্যাশনাল দুইটাই করতাম। তো স্পেসিফিক যদি করি, পরবর্তীতে আমি স্পেসিফিকলি একটা সেক্টর বেছে নিলাম, একটা বিট যেটা বললাম, সেই বিট অনুযায়ী আমি এখন পরবর্তীতে সময় টেলিভিশনে কাজ করেছি। রিসেন্টলি আমি সেখানকার জবটা ছেড়েছি। এখন নতুন একটা টেলিভিশনে হয়তো বা জার্নি শুরু হবে। এখনো জয়েন করিনি, জয়েন করবো হয়তো। তো এই হচ্ছে আমার জার্নি ছিল আর কি। আর যদি কারো প্রশ্ন থাকে। ভাই আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে যেমন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। সো আমার সাংবাদিকতা ব্যাকগ্রাউন্ডটা নাই। বাট আমি কিছুদিন আগে ডিবিসি নিউজে একটা ইন্টারভিউ দিয়েছি, সামহাও মনে হয় 2 দিন আগে। সো তারা এখনো মেইল করেনি বা হয়তো চান্স হবে না। সো এই যে যাদের ব্যাকগ্রাউন্ড নাই, তাদের মানে
কিভাবে সম্ভব এটা? মানে কিভাবে স্টার্ট করতে পারি? যে আমাদের তো মানে সাংবাদিকতা ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের কোনো আইডিয়া নাই। আমি শুরুতেই শুরু করেছিলাম যে যাদের ব্যাকগ্রাউন্ড নাই তারাও কিন্তু এই সাংবাদিকতা খুব ভালো করতে পারেন এবং তাদের জন্য কিন্তু অবারিত সুযোগ রয়েছে। তো আর ভাইয়া যে সেই সবটা ইংলিশ সেগমেন্টে, মানে ইংলিশ সেগমেন্টে কিভাবে আমি যাইতে পারি? বা আমি ইংলিশ সেগমেন্ট নিয়ে মানে এই ধরনের সেগমেন্ট যেগুলো আছে, মানে ইংলিশ নিউজ প্রেজেন্টার হিসেবে। আচ্ছা, তো আপনাকে সাংবাদিক হিসেবে যদি আমি আপনাকে সবার প্রথম চিন্তা করতে হবে, যদি আমি প্রেজেন্টার হিসেবে বলি সেটা কিন্তু মানে অটোমেটিক চয়েস না। কারণ আপনি প্রেজেন্টার হব এই চিন্তা নিয়ে আসলে না গিয়ে আমার পরামর্শ থাকবে যে আপনি সাংবাদিক হিসেবে এগোন, পরবর্তীতে কখনো প্রেজেন্টিং এর সুযোগ আসলে আপনার হবে। ঠিক আছে? তো আমি সময়তে যদি বলেন আমি কিন্তু লাস্টে দিকে মানে আমি কিন্তু প্রেজেন্টিং বলেন বা বিভিন্ন বলেন, আমি কিন্তু আমার কাজের ফাঁকেও কিন্তু আমি অনেক কিছু করতাম। তো আরো আরো বেশি পর্দায় সুযোগ ছিল, কিন্তু আমি কিন্তু সেই জিনিসটা নেইনি। কারণ হচ্ছে যে আমার যে মূল যে ভিত্তি, আমার সংবাদের যে ভিত্তি, সেই ভিত্তিটা যাতে আমি কখনো হ্যাম্পার না করি। কারণ আমি প্রেজেন্টিং করে আমি নিউজ সম্পর্কে কিছুই জানি না, একদম জিরো আইডিয়া, জিরো নলেজ, এমন আমি কখনো রাখতে চাইনি। আমি একটা ব্যালেন্স করার চেষ্টা করেছি। তো সুতরাং সেই ব্যালেন্স করে আমি কাজ করেছি। শেষ মুহূর্তে যখন আমি নতুন চ্যালেঞ্জ নিলাম যে নতুন একটা টেলিভিশনে যাব, তখন কিন্তু আমার যে ফেস ভ্যালু বা আমার আমি আমি যে এখন আছি সেটি কিন্তু উপেক্ষা করে আমাকে আসতে হলো বা আমি আসলাম। এবং আমাকে অফিস থেকে বলা হয়েছিল যে তুমি তো এখন স্ক্রিনে থাকবা না হয়তোবা, মানে নিশ্চয়ই 6 মাস তো থাকবো না, কারণ টেলিভিশন এখনো রান করেনি, তাই না? তো সুতরাং সেটা কিন্তু সুযোগ নেই। তো সুতরাং এটা আবার নতুন করে শুরু করতে হবে। তো সেই সেই চ্যালেঞ্জটা নিয়ে কিন্তু আমি আবারও এসেছি যে টেলিভিশনের স্ক্রিনে থাকি আর না থাকি, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে আমি কি জানি বা আমি কিভাবে ইনক্রিজ করতে পারি মাইসেলফ, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। তো আপনি আপনি জানেন, খুব ভালো ইংরেজি জানেন, আপনি ইংরেজিটাকে আরেকটু ডেভেলপ করে নিউজের ভাষা ডেভেলপ করে নিউজের ভাষায় কনভার্ট করে আপনি কিভাবে খুব সুন্দর করে নিউজ লিখতে পারেন সেটাকে একটু ট্রাই করেন। আপনি প্রতিদিন ইংরেজি পত্রিকাগুলো পড়েন, এবং ইংলিশ ডিপার্টমেন্ট কিন্তু এখন অনেক হয়েছে। যেমন বিভিন্ন অনলাইনে ইংলিশ ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ইংলিশ পত্রিকা আছে, এবং সেই পত্রিকাগুলোতে আপনি সিভি দিয়ে রাখতে পারেন যে আপনি ইংলিশ ডিপার্টমেন্টে কাজ করতে চান। এবং ডিবিসি নিউজের কথা বললেন, সেখানেও আপনি ডিবিসি নিউজে কিন্তু ইংলিশ আমি যতদূর জানি একটা ইংলিশ নিউজ হয়। তো সেটা সেখানে আপনি কাজ করতে পারেন কিন্তু চাইলে। এবং সেখানে আপনি মেনশন করবেন যে আমি এই ইসের জন্য কাজ করতে চাই। আপনি যাই করেন না কেন এটা একটু স্পেসিফিকলি মেনশন করে দেবেন যে আমি একটা সেক্টর নিয়ে কাজ করতে চাই। আপনি একটা ভাস্ট একটা বিষয় নিয়ে সিভি দিয়ে আসলে আসলে তাদেরকে পিক করাটা আসলে কঠিন, এবং তারাও পিক করতে গিয়ে হিমশিম খাবে, কারণ তারা জানে না যে আপনার এক্সপার্টিস কি, তাই না? তো সুতরাং আপনি এটা করতে পারেন। পাশাপাশি আরেকটা জিনিস করতে পারেন, আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়েও কাজ করতে পারেন। যদি আপনি ভালো ইংলিশ জানেন সেক্ষেত্রে আপনি অনুবাদ করতে পারেন, যে ইংলিশটা আপনি বুঝে ভালো বাংলা লিখতে পারছেন, মোটামুটি লিখতে পারছেন, তো সেটাও আপনার জন্য সুইটেবল হতে পারে। তো এই চয়েসটা হচ্ছে আপনার, যে আপনি আসলে আপাতত এই সাংবাদিক হিসেবে কাজ করতে গেলে এই চয়েসে আপনি এগোতে পারেন। তারপরে যদি কখনো সুযোগ আসে, আপনি এক জায়গায় থেকে জিনিসগুলো থিতু হয়ে বুঝে দেন আপনি আপনার পদক্ষেপটা নিলেন যে হ্যাঁ এখন আমি ইংলিশ নিউজ পড়তে চাই, হাউ টু হাউ হাউ আই ডু ইট। তো এই জিনিসটা তখন আপনি ম্যানেজ করতে পারেন যে কিভাবে আপনি এটাকে তখন ম্যানেজ করবেন। তো আপাতত মানে ইন্ট্রোডাকশনটাই হচ্ছে মেইন, যে আপনি শুরু করতে পারছেন কিনা। শুরু করতে পারলে আপনি একটা পর্যায়ে গিয়ে 1 বছরের একটা অভিজ্ঞতা হয়ে গেলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মাহবুবুর রহমান ঢাকা থেকে বলছি। আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে আমার, এবং আমি আমি আপনার নিউজ দেখেছি সময় টিভিতে। খুবই সুন্দর করে আপনি উপস্থাপনা করেন। আমার আপনার কাছে জানার ইচ্ছা যে কিভাবে এত সুন্দর করে আপনি আপনি অথবা আপনার যারা কলিগ আছে কিভাবে এত সুন্দর করে প্রেজেন্টেশনটা করেন, এই বিষয়টা আমার একটু বললে খুব সুবিধা হয়। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাকে। আহ প্রেজেন্টেশন নিয়ে ছোট্ট করে যদি বলি, মানে অনেক বড় করে বলা যায়।
এটা একটা আলাদা ক্লাস ডিমান্ড করে, তারপরে ফিচার নিয়ে আলাদা ক্লাস ডিমান্ড করে। তো খুব ছোট করে যদি একটু বলি যে প্রেজেন্টেশনের জন্য আপনার সবার প্রথম শুদ্ধভাবে উচ্চারণ করে কথা বলাটা এখানে গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি আমি যেটা বিলিভ করি, আমার আমার পাওয়ার কি বা আমার নিজস্ব শক্তি কি, এখন আমি যদি আগামী আধা ঘন্টা যদি কোনো বক্তব্য দিই, আমি কোনো ধরনের ইংরেজি ছাড়া কিন্তু বক্তব্য দিতে পারবো। উদাহরণ, কোনো একটা শব্দ আমি ইংরেজিতে বললাম না, এই যে এখন থেকে ধরি আমি যদি না বলি, কোনো ধরনের ইংরেজি ছাড়া আমি একটা বক্তব্য দিয়ে যাচ্ছি এবং আমি আমার জায়গা থেকে কিন্তু খুব সাবলীল। এইটাই হচ্ছে মানে নিজের বিষয়টি এবং উপস্থাপনার বিষয়টির মূল বিষয়। তো আপনি যখন কোনো একটা কিছু বলছেন, তখন আপনি আপনার মতো করে সাবলীল ভাবে বলতে পারছেন কিনা, আপনি যখন কোনো কিছু লাইভ দিচ্ছেন তখন আপনি বলতে পারছেন কিনা, এই যে লাইভটা যে শব্দটা আমি বললাম, এটা ইংরেজি শব্দ, কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে আপনার এটাকে লাইভই বলে। তো সুতরাং এটাকে আপনাকে লাইভই বলতে হবে যে তিনি লাইভে আছেন বা সরাসরি আছেন, আমরা যাচ্ছি তার কাছে। তো এইটা আপনি বলতে পারেন। তো এই যে ব্যাপারটা, তারপর আপনি লাইভে যখন দাঁড়ালেন, তখন লাইভে দাঁড়ানোর পরে আপনি অনেক কথা ইংরেজি বাংলা মিশিয়ে বলছেন, তখন কিন্তু দর্শক কিন্তু আসলে খুব একটা পছন্দ করবে না। কিংবা আপনি যখন প্রশ্ন করছেন, প্রশ্ন যদি আপনি এমন প্রশ্ন করেন যে রিপোর্টারের নাম হচ্ছে ধরেন আহ মাহবুবুর রহমান, তাই না? ধরেন এটা হচ্ছে নাম, ধরেন এই নামে আমি যদি বলি যে মাহবুব, ওখানকার সিচুয়েশনটা একটু বলেন, তাহলে কিন্তু জিনিসটা খুব বাজে শোনাবে। হ্যাঁ, ওখানকার পরিস্থিতিটা একটু বলেন, বা দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনার পরে পরিস্থিতি কি। তো এইভাবে করে আসলে সুন্দর করে যদি বলা যায়, এবং বাংলা সুন্দর করে কিন্তু বলার একটা খুব সুন্দর আহ কৌশল এবং খুব সুন্দর একটা কলা রয়েছে। তো সুতরাং এটা যে যত সুন্দর করে কথা বলতে পারে, আমি আসলে জিনিসগুলো দেখতাম, যারা হচ্ছে আবৃত্তি করেন, যারা হচ্ছে বিভিন্ন ভাষণ দেন, তারা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। এই গুছিয়ে কথা বলা, নিজেকে একটু পরিপাটি রাখা, এই জিনিসগুলো থাকলে আপনি খুব সাবলীল ভাবে সুন্দর করে কিন্তু কথাগুলো বলে যেতে পারবেন। এইভাবে যদি আপনি চর্চাগুলো করেন, আঞ্চলিকতা দূর করে আপনি আঞ্চলিক কোনো শব্দ বলবেন না, শুদ্ধ বাংলা বলবেন, তাহলে কিন্তু খুব সহজেই এটা 5-6 মাসের মধ্যেই কিন্তু আপনি একদম পুরোপুরি বদলে যেতে পারেন। তো এটা যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনি আপনার ক্যামেরার সামনে যখন আপনি দাঁড়াবেন, তখন একটু নার্ভাস ফিল হবে, মনে হবে। তো সেই জিনিসটাকে, নার্ভাস যে বিষয়টি বা একটু একটু ঘাবড়ে যাওয়ার যে বিষয়টি, আহ সেটিকে যদি উতরে গিয়ে যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে আপনি আহ তখন ভালো করবেন। তো সুতরাং আপনি একদিক দিয়ে তো আপনি এগিয়ে আছেন, কারণ আপনার উচ্চারণ ভালো, আপনি যা কথা বলছেন আপনি সঠিক বলছেন, আপনি যা বলছেন খুব গুছিয়ে বলছেন। তো সুতরাং আপনার একটু ভয় ভয় লাগছে, সেই ভয় ভয় লাগাটা আপনি একটু দূর করে ফেললেন, এই তো, আর তো কিছু না। তো এটা আসলে খুব যে বেশি কঠিন না, এটা চর্চার ব্যাপার পুরোটাই। চর্চা করে যান, এবং আরেকটা জিনিস করেন যে কবিতা পড়ার চেষ্টা করেন। এটা আমার একটা অনুরোধ থাকবে যে কবিতা পড়লেন, একটা কবিতা যখন ধরেন পড়লেন, চট করে ধরেন আপনার পড়তে লাগবে হচ্ছে 2 মিনিট। 2 মিনিটে আপনি একবার পড়লেন, পড়ার পরে আপনি একটু লাইনটা আরেকবার একটু আবৃত্তি করে বলার চেষ্টা করেন, একটু ভরাট করে বলার চেষ্টা করেন যে কি 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 লাইনটা লেখা আছে, সেই লাইনটা একটু পড়ে একটু একটু নিজে নিজে একটু শব্দ করে বলার চেষ্টা করেন। তো এইভাবে বললে আসলে কি হবে, আপনার মধ্যে নিজস্ব একটা আত্মশক্তি জন্মাবে, যেটাকে আমরা বলি কনফিডেন্ট। সেটা চলে আসলে আপনি নিজে অনেক কিছুই পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।